প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান সবাই কেমন আছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান সবাই কেমন। আচ্ছা, আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন। আজকে একটু চমৎকার ক্লাস হতে চলেছে, যেখান থেকে আপনাদের কিন্তু পরীক্ষায় প্রতি বছর পরীক্ষা প্রশ্ন কমন থাকে। আর আপনাদের একটা রিকোয়েস্ট থাকে, ভাইয়া আমাদের পরীক্ষা যে দেই আমাদের পরীক্ষার প্রশ্নগুলো প্যাটার্ন কিরকম থাকে, কিরকম প্রশ্ন আসে, এই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা দেন। এই প্রশ্ন প্যাটার্নের ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ব্যতিক্রম দৌড়ি আজকের লাইভ ক্লাসটি। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ঝটপট কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। বাংলাদেশের কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান। আর আজকের ক্লাসটিও কিন্তু শেয়ার করলে, আজকের ক্লাসটি যারা শেয়ার করবেন আজকেও কিন্তু আপনাদের জন্য উপহার আছে। এবং যারা সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ বন্ধুকে মেনশন করবে, তাদের জন্য কিন্তু আমাদের পেজ থেকে বরাবরই উপহার থাকে। আর এই উপহারগুলো যে আমরা পাঠিয়ে দেই, এই দেখেন আমরা গতকালকে পাঠিয়েছি, এই যে আমাদের সুন্দরবন কুরিয়ারের রিসিট আমরা যে পাঠিয়েছি আপনাদের জন্য, কুরিয়ার উপহার যে পাঠিয়েছি, এই যে দেখেন তার উপহারের রিসিটগুলো আমরা এই 6 জনকে আমরা উপহার পাঠিয়েছি। তো আজকেও যারা সর্বোচ্চ শেয়ার করবেন বন্ধুদেরকে একটু মেনশন করবেন এবং ক্লাসে আমাদের সাথে কোঅপারেটিভ করবেন, আমাদেরকে হেল্প করবেন, তাদের জন্য কিন্তু থাকবে আজকের এই উপহার। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে কোন জেলা থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয়া যুক্ত হয়েছে আমাদের সাথে রাজবাড়ী ফরিদপুর থেকে। রাজবাড়ী ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, রাজবাড়ী থেকে। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। আর বাকিরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন। সুমাইয়া সুমুদ লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি ক্লাসে নোট করবা, ঠিক আছে, সুন্দর করে নোট করবা। আমাদের সাথে জয়তী মল্লিকা যুক্ত আছে ফরিদপুর থেকে। আমাদের সাথে যে জিনাইদা থেকে যুক্ত আছে, পাবনা থেকে যুক্ত আছে কণ্ঠ গোপাল লিখেছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, খুলনা থেকে যুক্ত আছে সুমু। ওকে, থ্যাংক ইউ। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও। আজকে আমরা আলোচনা করব আমাদের ধ্বনি পরিবর্তনের এর আগে ক্লাস হয়েছে। এখন তোমাদের কথা ছিল ভাই আমাদের প্রশ্ন প্যাটার্ন পরীক্ষায় কিরকম আসে, কিরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এই টপিকের উপর একটা ধারণা দেন। তাহলে আমরা আজকে একটু প্রশ্ন অ্যানালাইসিস করে একটু ক্লাস নিব কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। টপিক্সের নাম ধ্বনি পরিবর্তন। টপিক্সের নাম কি? ধ্বনি পরিবর্তন। আমরা ধ্বনি পরিবর্তনের 2টা ক্লাস নিয়েছি এর আগে, যারা ক্লাসটি করতে পারোনি অবশ্যই আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি করে নেবে। আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে বিপ্রকর্ষের উদাহরণ কোনটি। পরীক্ষায় প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে 2023-24 সেশনে, খ ইউনিটে 2023-24 সেশনে কিন্তু এই প্রশ্নটা আসছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো তাহলে পরীক্ষার প্রশ্নগুলো কিরকম হয়, পরীক্ষার প্রশ্নগুলো কিরকম হয় তার কিন্তু একটা ধারণা পাবে। আমাকে একটু বলো যে এই প্রশ্নটার রাইট অ্যান্সার কি হবে। যে বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ এর উদাহরণ কি, বিপ্রকর্ষের উদাহরণ কি, একটু সবাই খেয়াল করো বিপ্রকর্ষ এর উদাহরণ কি। আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত আছে, আমাদের সাথে দেখতে পাচ্ছি ঢাকা থেকে, দিনাজপুর থেকে, আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত আছে, আমাদের সাথে ঠাকুরগাঁ থেকে যুক্ত আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা যুক্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, যেই পেজ থেকে যুক্ত হয়েছো, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তোমরা যে যেখান থেকে যুক্ত হও না কেন একটু কমেন্ট করবে, শিখা পেজ থেকে কমেন্ট করবে, তাহলে আমি সবার কমেন্ট দেখতে পারবো, আমি সবার কমেন্টটা দেখতে পারবো। সবাই একটু জটপট কমেন্ট করো যে এটা রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে, প্রথম প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। রাখি বানিক লিখেছে কেমন আছেন স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু আমাকে বলো, জানাও যে এটা রাইট অ্যান্সার কি হবে। প্রথম এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে, প্রথম এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে, প্রথম এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে।
প্রথম এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে? বিপ্রকর্ষের উদাহরণ কি? বিপ্রকর্ষের উদাহরণ কি? বলো সবাই একটু কমেন্ট করো। একের এ একজন কমেন্ট করেছে একের এ। আচ্ছা একের এ হয় কিনা আমরা একটু দেখি। সবাই একটু আসো কমেন্ট করো যে রাইট অ্যান্সার কি হবে। সবাই একটু কমেন্ট করো রাইট অ্যান্সার কি হবে। সবাই একটু কমেন্ট করো রাইট অ্যান্সার কি হবে। সবাই একটু কমেন্ট করো রাইট অ্যান্সার কি হবে। এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। অনেকে কমেন্ট করছো এ এ এ। আচ্ছা ঠিক আছে কমেন্ট করো একটু এক নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। সবাই কমেন্ট করতেছো বিপ্রকর্ষ, তাই না? তাই না? ওকে দেখি, আমরা দেখি রাইট অ্যান্সার কার্ডটা হয়। ঠিক আছে রাইট অ্যান্সার কার্ডটা হয়। মুন্নি আক্তার লিখেছে রাইট অ্যান্সার এ। আর যারা কমেন্ট করছো আমাদের সাথে সবাই একটু শিখা পেজ থেকে কমেন্ট করবা, তাহলে তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পারবো। ওকে 10টা শেয়ার ডান। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। সবাই সালাম দিচ্ছে, সবার সালাম একসাথে গ্রহণ করলাম, সবার সালাম একসাথে গ্রহণ করলাম। ওকে একটু আসি বিপ্রকর্ষ জিনিসটা কি। আগে আসি আমরা বিপ্রকর্ষ, এই বিপ্রকর্ষ কাকে বলা হয়? বিপ্রকর্ষ বলতে তুমি কি বুঝো? বিপ্রকর্ষ বলতে তুমি কি বুঝো? বিপ্রকর্ষ মানে কি ভাই? বিপ্রকর্ষ মানে হচ্ছে মধ্য সরগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। মধ্য সরগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ মধ্য সরগমের আরেক নাম কি? বিপ্রকর্ষ। তোমরা ভুল করতেছো তো, মধ্য সরগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। একটু খেয়াল করো রাইট অ্যান্সার কি হবে। মধ্য সরগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। এক নাম্বারটা তোমরা বলতেছো রাইট অ্যান্সার, এক নাম্বারটা রাইট অ্যান্সার। আচ্ছা দেখতেছি এক নাম্বার রাইট অ্যান্সার না কয় নাম্বার রাইট অ্যান্সার। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। একজন কমেন্ট করেছে তুষ্টি রানী দাস। থ্যাংক ইউ ভাইয়া তুষ্টি রানী দাস, তোমার উত্তর সঠিক হয়েছে। আর বাকিদের সবার উত্তর ভুল হয়েছে। বাকিদের সবার উত্তর কি হয়েছে? ভুল হয়েছে। ভুল 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 ভুল। আচ্ছা একটু আসি কিভাবে ভুল হয় আর কিভাবে রাইট হয় আমরা একটু দেখি। সবাই একটু আসি। ওকে রাইট অ্যান্সার এক না, ভুল হয়েছে। এক নম্বর প্রশ্নের উত্তর বলছে বিপ্রকর্ষের উদাহরণ কি? বিপ্রকর্ষের উদাহরণ কি? বিপ্রকর্ষের আরেক নাম কি? বিপ্রকর্ষের আরেক নাম হচ্ছে মধ্য সরাগম। বিপ্রকর্ষের আরেক নাম কি? বিপ্রকর্ষের আরেক নাম হচ্ছে মধ্য সরাগম। মধ্য সরাগম সরাগম মধ্য সরাগম। এই মধ্য সরাগমের আরেক নাম হচ্ছে মধ্য সরাগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ। আবার এই মধ্য সরাগমের আরেক নাম হচ্ছে স্বরভক্তি। নাম কি? স্বরভক্তি। স্বরভক্তি। মধ্য সরাগমের আরেক নাম কি? মধ্য সরাগমের আরেক নাম হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তি। তাহলে দেখেন মধ্য সরাগম, বিপ্রকর্ষ, স্বরভক্তি এগুলো কার নাম? এগুলো সবগুলোর নাম একই। সবগুলোর নাম একই। মধ্য সরাগম, বিপ্রকর্ষ, স্বরভক্তি সবগুলোর নাম একটাই। তার মানে এই যে প্রশ্নটা আসছে বলছে নিচের কোনটি স্বরভক্তি, এই জায়গায় মূলত স্বরভক্তি চায় নাই, চাইছে কি? মূলত চাইছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা মধ্য সরাগম। এখন একটু খেয়াল করি, আমরা জানি স্বরাগম, স্বরাগম কোথায় কোথায় হয়? স্বরাগম আমরা পড়াইছিলাম ধ্বনি পরিবর্তন স্বরাগম পড়াইছিলাম। শব্দের শুরুতে যদি স্বর আসে, শব্দের শুরুতে যদি স্বর আসে তাকে বলা হয় স্বরাগম। আর শুরু থেকে যদি স্বর চলে যায় তাকে বলা হয় আদি স্বর লোপ। শব্দের শুরুতে যদি স্বর আসে, স্বর নতুন করে স্বর আসে তাকে বলা হয় আদি স্বরাগম। আর শব্দের শুরুতে যদি নতুন করে স্বর চলে যায় তাকে বলা হয় আদি স্বর লোপ। শব্দের মধ্যে, কোথায় বলছি? শব্দের মধ্যে যদি নতুন করে স্বর আসে তাকে বলা হয় মধ্য স্বরাগম। শব্দের মধ্যে থেকে যদি নতুন করে স্বর চলে যায়, লোপ পায়, তাকে বলা হয় মধ্য স্বরলোপ বা স্বরভক্তি অথবা বিপ্রকর্ষ। শব্দের শেষ থেকে, কোথা থেকে? শেষ বা অন্ত থেকে। শব্দের শেষ অথবা অন্ত থেকে, শব্দের শেষ অথবা অন্ত থেকে যদি নতুন করে স্বর আসে তাকে বলা হয় অন্তঃস্বরাগম। শব্দের শেষ থেকে যদি নতুন করে স্বর চলে যায় তাকে বলা হয় অন্তঃস্বর লোপ। তাহলে একটু খেয়াল করি, আমরা স্বরাগমের চ্যাপ্টারটা একটু দেখি। বিপ্রকর্ষ মানে হচ্ছে মধ্য স্বরাগম। তাহলে প্রথম অপশনটা আমাদের কি আছে? প্রথম অপশনটা আছে সত্য থেকে সত্য। সত্য থেকে সত্য। আপনারা সবাই উত্তর করছেন এটা বিপ্রকর্ষ না। আমরা জানি এটা হচ্ছে অপিনিহিতি। এটার নাম কি? অপিনিহিতি। কেননা যুক্ত ব্যঞ্জনের আগে, এই যে যুক্ত ব্যঞ্জনের আগে নতুন করে রস্যি অথবা রসউ আসলে তাকে বলা হয় অপিনিহিতি। যুক্ত ব্যঞ্জনের আগে নতুন করে স্বরধ্বনি আসলে, মানে স্বরধ্বনি রস্যই কিংবা রসউ যদি আসে তাকে বলা হয় অপিনিহিতি। কি বলা হয়? অপিনিহিতি। সাউন্ড নাই। এই হৃদয় একটু চেক দাও তো সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে একটু আসি। তাহলে অপিনিহিতি কাকে বলে? অপিনিহিতির দুইটা নিয়ম আছে। অপিনিহিতির কয়টা নিয়ম? এই যে অপিনিহিতির নিয়ম হচ্ছে দুইটা। অপিনিহিতির নিয়ম কয়টা? অপিনিহিতির নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে অপি শব্দের অর্থ, এই যে অপি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। অপি শব্দের অর্থ কি? পূর্বে। এই নিহিত শব্দের অর্থ হচ্ছে স্থাপন। নিহিত শব্দের অর্থ কি? স্থাপন।
তাহলে শব্দের শেষে রস্যি কিংবা রসাউ যদি থাকে, তা যদি পূর্বে স্থাপন হয় তাকে বলা হয় অপিনিয়তি। আরেকটা নিয়ম হচ্ছে যুক্ত ব্যঞ্জনের আগে নতুন করে যদি রস্যি কিংবা রসাউ আসে তাকে বলা হয় অপিনিয়তি। মধ্য স্বরগম নয়, মধ্য স্বরগম নয়। অনেকটা দেখতে মধ্য স্বরগমের মতো, কিন্তু এটা মধ্য স্বরগম বলা যাবে না, কারণ অপিনিয়তির নিয়ম দুইটা। একটা হচ্ছে শব্দের শেষে রস্যি কিংবা রসাউ থাকলে তা যদি আগে উচ্চারিত হয় তাকে বলা হয় অপিনিয়তি। আবার শব্দের শেষে যদি আমাদের যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জনের আগে যদি নতুন করে রস্যি কিংবা রসাউ আসে তাকে বলা হয় অপিনিয়তি। আমরা আরো ডিটেলসে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর পাশে বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চ থেকে কি আছে বেঞ্চি, বেঞ্চ থেকে বেঞ্চি। একটু খেয়াল করি বেঞ্চ শব্দটা আর হচ্ছে বেঞ্চি, তাহলে বেঞ্চ আর হচ্ছে বেঞ্চি, বেঞ্চি শব্দের শেষে নতুন করে কি আসছে ভাই, শব্দের শেষে নতুন করে রস্যই আসছে। তাহলে রস্যইটা কোথায় আসছে, রস্যইটা আসছে শব্দের শেষে। শব্দের শেষে বা অন্তে যদি প্লাস হয় মানে রস্যই যদি আসে, রস্যইটা কি, রস্যইটা হচ্ছে স্বরধ্বনি, রস্যইটা কি স্বরধ্বনি। শব্দের শেষে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় অন্তঃস্বরাগম। কি বলা হয়, অন্তঃস্বরাগম, স্বরাগম তাকে কি বলা হয় অন্তঃস্বরাগম, তাকে বলা হয় অন্তঃস্বরাগম। তার মানে এটার নাম হচ্ছে অপিনিয়তি আর এই ক্ষয়টার নাম হচ্ছে অন্তঃস্বরাগম। আছে বিলাতি থেকে, বিলাতি থেকে হচ্ছে বিলিতি, বিলাতি থেকে কি হয়েছে বিলিতি, বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে বিলিতি, এটাকে বলা হয় মধ্য স্বরসঙ্গতি। দেখেন দুই পাশে দুইটা রসিকার, দুই পাশে দুইটা রসিকার, মাঝখানেরটা প্রভাবিত হয়েছে, মানে দুইটারে দেখা দেখি সে নিজেও রসিকার দিছে। যেমন বিলাতি থেকে বিলিতি, জিলাপি থেকে জিলাপি থেকে জিলিপি, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় মধ্য স্বরসঙ্গতি। এগুলোকে কি বলা হয়, মধ্য স্বরসঙ্গতি বলা হয়। এগুলোকে কি বলা হয়, মধ্য স্বরসঙ্গতি বলা হয়। এখন কথা হচ্ছে ভাই তাহলে মধ্য স্বরাগম কোনটা, মানে মধ্য স্বরাগম স্বরভুক্তি বা বিপ্রকর্ষ কোনটা, আসেন এইটা হচ্ছে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষীয়। আমরা একটু এটাকে আলোচনা করি, এটাকে ভাঙি, একটু খেয়াল করি আসলে কি এটা মধ্য স্বরাগম হয় কিনা একটু আমরা আলোচনা করি। যেমন আছে তুর্ক, এখানে আছে কি তুর্ক থেকে তুরুক, তুর্ক থেকে তুরুক, তাহলে এই তুর্ক শব্দটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি, তুর্ক শব্দটাকে একটু আমরা ভাঙার চেষ্টা করি। আছে তুর্ক, তাহলে তুর্ক শব্দটাকে ভাঙলে কি হয় একটু খেয়াল করি। লিখলাম ত আছে, ত এর সাথে কি আছে রস্যুকার আছে, রস্যুকার, রস্যুকারের সাথে কি আছে কয় রেফ, কয় রেফ। মনে রাখবেন রেফের উচ্চারণ হয় সবসময় বর্ণের আগে আর কারের উচ্চারণ হয় সবসময় বর্ণের পরে। তাহলে রেফ থাকলে এখানে কি হবে, রেফের জন্য র, তুরুক। তাহলে তুর্ক এখানে আছে কি তুর, তুর্ক, 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 ঠিক আছে, ঠিক আছে একটু খেয়াল করেন তুর্ক, এখানে আছে কি তুর্ক, একটু খেয়াল করেন রেফ আছে। এখন এইটার মাঝখানে কি হয়েছে তুরুক হয়েছে, কি হয়েছে তুরুক, তুরুক। এখন একটু খেয়াল করি, লিখলাম তো আছে, তো আছে, এখানে তো আছে, এখানে কি আছে রসৌ আছে, দিলাম রসৌ, এখানে কি আছে র আছে, দিলাম র, দিলাম র, র, র এর সাথে কি আছে ভাই, র এর সাথে আছে একটা রসৌ আছে, কি আছে রসৌ আছে। আর বাকি আছে কি, বাকি আছে ক, বাকি আছে ক, বাকি আছে ক। তাহলে একটু দেখেন এটা আমরা ধ্বনি বিশ্লেষণ করলাম। তাহলে ত এর ত দেখলাম তো, তাহলে শব্দের শুরুতে যদি নতুন কোনো স্বর আসতো তাকে বলা হতো আদি স্বরাগম। শব্দের যেহেতু শুরুতে কোনো স্বর আসে নাই তাকে আদি স্বরাগম বলা যাবে না। শব্দের শেষে যদি স্বর আসে তাকে বলা হয় অন্তঃস্বরাগম। শব্দের শেষে যদি কোনো স্বর আসে তাকে কি বলা হয় অন্তঃস্বরাগম। শব্দের শেষেও যেহেতু কোনো স্বর আসে নাই তাকে, তাহলে তাকে আমরা অন্তঃস্বরাগম বলতে পারবো না। তাহলে এখন দেখি আর বাকি কোন জায়গায় কি পরিবর্তন হয়েছে, এখানেও রস, এখানেও রস, এখানে র, এখানেও র। তাহলে এইখানে একটা এক্সট্রা বর্ণ আছে, অতিরিক্ত বর্ণ আছে। এই অতিরিক্ত বর্ণটা কি, অতিরিক্ত বর্ণটা হচ্ছে একটা স্বরধ্বনি। অতিরিক্ত বর্ণটা কি, অতিরিক্ত বর্ণটা হচ্ছে একটা স্বরধ্বনি, স্বরধ্বনি, স্বরধ্বনি। আর আমরা জানি যে স্বরধ্বনি যদি শব্দের কোথায় আসে, নতুন কোন স্বরধ্বনি, দেখেন একটু লিখবেন নতুন, নতুন স্বরধ্বনি, নতুন স্বরধ্বনি, নতুন স্বরধ্বনি, নতুন স্বরধ্বনি যদি কোথায় আসে, শব্দের মাঝে, কোথায় আসে শব্দের মাঝে, শব্দের মাঝে আসে, শব্দের মাঝে বা মধ্যে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে, কি ঘটে আগমন ঘটে, তাকে বলা হবে মধ্য স্বরাগম। কি বলা হবে মধ্য স্বরাগম, তাকে বলা হয় মধ্য স্বরাগম। আর এই মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে, মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। তাহলে মধ্য স্বরাগমের আরেক নাম কি, মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের আরেক নাম কি বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে মধ্য মধ্য স্বরাগম বা মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম স্বরভক্তি বা বিপ্রকর্ষ, মধ্য স্বরাগম স্বরভক্তি বা বিপ্রকর্ষ। বা জবের বাংলার জন্য দেখছি
কতটুকু কতটুকু ইফেক্টিভ হবে? ভাই ইফেক্টিভ পুরোটাই হবে, কারণ জবে এখান থেকে প্রশ্ন আসে আর এভাবেই প্রশ্ন আসে। ব্যাকরণ কোনো পরিবর্তন নাই, ব্যাকরণ কোনো পরিবর্তন নাই। তাহলে আপনারা একটু বলেন যে ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? মিরসরাই চট্টগ্রাম থেকে বলছি স্যার। আসসালামু আলাইকুম। আহ মুখের সামনে কি লিখছে? মুখের সালাম বুকে টেনে নেবেন, মুখের সালাম বুকে টেনে নেবেন। আর আকবর ভাই, আকবর ফারুক ভাই, আসেন ভাই, বুকে আসেন ভাই। ওকে ঠিক আছে, মুখের সালাম বুকে টেনে নেবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। সত্য থেকে সত্য, সত্য কেমন যুক্ত বর্ণ, তুর্ক তো যুক্ত বর্ণ। আচ্ছা একটু আসেন, যুক্ত বর্ণ। কিন্তু যুক্ত বর্ণের আগে বলছে যুক্ত বর্ণের আগে নতুন করে স্বর আসলে, এই যুক্ত বর্ণের আগে কি আসছে? যুক্ত বর্ণের আগে কি আসছে বলেন তো দেখি? যুক্ত ব্যঞ্জনের আগে আসছে এখানে? যুক্ত যদি এরকম হইতো, আপনার কথা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের আগে নতুন করে স্বর আসলে, যদি এইরকম হইতো তরসুকার তু রসাউ কয়রেফ, তাহলে আপনি বলতে পারতেন যে যুক্ত বর্ণের আগে নতুন করে স্বর আসছে, তাহলে এটা অপিনীতি। এরকম তো হয় নাই, তুরুক হয়েছে, এটা তুরুক হয়েছে, তুরুক হয়েছে। এখানে কিন্তু তুরক মানে যুক্ত ব্যঞ্জনের আগে নতুন করে যদি স্বর আসে, তখন আপনি বলতে পারবেন এটা অপিনীতি। যেমন এইখানে আসছে তয় জফালা, তাহলে তয় জফালার আগে নতুন করে কি আসছে? একটা স্বর আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারতেছি অপিনীতি। এটা অপিনীতি হবে না, এটা মধ্য স্বরাগমই হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সাব্বির লিখেছে ক্লিয়ার। ঠিক আছে, সুমু লিখেছে শেয়ার ডান, শেয়ার ডান, থ্যাংক ইউ। আজকের ক্লাস কিন্তু সর্বোচ্চ শেয়ার করলে 300 টাকা সমমূল্যের উপহার সুন্দরবন কুরিয়ারে আমার নিজ খরচে আপনাদেরকে পাঠিয়ে দিব, নিজ খরচে। দেখেন এই যে 6 জনকে আমি পাঠাইছি, দেখেন 6 জনকে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আরেকজন আছে 6 জন, মোট 6 জনকে কিন্তু আমরা এই যে কুরিয়ারে পাঠাইছি। দেখেন দেখেন কাকে কাকে পাঠাইছি। আমাদেরকে আমরা পাঠাইছি, এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে সাতক্ষীরা। আমাদের অ্যাড্রেস, আমাদের সাতক্ষীরা কোনো আত্মীয় স্বজন নাই যে আত্মীয় স্বজনের কাছে পাঠায় আপনাকে দেখাচ্ছি। সাতক্ষীরা পাঠাইছি, ঠিক আছে। 2 নম্বরে আমাদের বই চলে গেছে কাপাসিয়া গাজীপুর, কাপাসিয়া গাজীপুর। আমাদের উপহার চলে গেছে, উপহার চলে গেছে মামুন, মামুন রাজশাহীতে চলে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের উপহার গেছে আমাদের নীলফামারী থেকে আমাদের আপু শেয়ার করেছিলেন। আমাদের আব্দুর রহমান ভাই শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। তাহলে আমরা এই সবাইকে আমরা কি করেছি? উপহার পাঠিয়ে দিয়েছি। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দেন, বন্ধুদেরকে মেনশন করেন। সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে বিশেষ উপহার। সবাই আমাকে একটু কমেন্ট করে জানান যে 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। সবাই জটপট একটু কমেন্ট করে জানান 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। বলছে নিচের কোনটি অপিনহিতির উদাহরণ? নিচের কোনটি কি অপিনহিতির উদাহরণ? উদাহরণ স্যার, স্যার এবার বুঝান। ওকে ফাইন, বুঝাবো। আসো একটু আসো। অপিনহিতির উদাহরণ কোনটা? একটু সবাই একটু কমেন্ট করো, অপিনহিতির উদাহরণ কোনটা? এখানে অপিনহিতির উদাহরণ কোনটা? সবাই একটু বলো অপিনহিতির উদাহরণ কোনটা? রাইট অ্যান্সার কি হবে? এখানে আছে, অপশনে আছে কি কি একটু খেয়াল করো তো। অপশনে কি কি আছে দেখা যাচ্ছে? স্কুল, স্কুল, স্কুল থেকে স্কুল, সত্যি থেকে সত্যি, হর্ষ থেকে হরস, হর্ষ থেকে হরস, আদি থেকে আইজ। তাহলে এখানে অপিনীতির উদাহরণ কোনটি? একটু সবাই একটু কমেন্ট করে জানাও তো অপিনীতির উদাহরণ কোনটি? দুই নম্বর প্রশ্নের অপিনীতির উদাহরণ কোনটি? এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 22-23 সেশনের প্রশ্ন। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তার মানে এর আগের প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসছে। অপিনীতির উদাহরণ কোনটি? আচ্ছা আমরা প্রথম প্রশ্নটা বিশ্লেষণ করি। প্রথম প্রশ্নটা আছে স্কুল থেকে স্কুল। তাহলে শব্দের শুরুতে একটু খেয়াল করি এখানে কি হয়েছে। এখানে সবাই একটু খেয়াল করেন, আমরা একটু এখানে বিশ্লেষণ করি। এখানে দেখেন কি আছে, শব্দের শুরুতে নতুন করে কি আসছে? একটা রস্বই আসছে। এই রস্বইটা কোথায় আসছে? রস্বইটা আসছে শব্দের শুরুতে। শব্দের কোথায় আসছে? শুরুতে। শব্দের শুরুতে যদি নতুন করে কি আসে? নতুন, নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে। স্বরধ্বনির আগমন ঘটে, আসে। স্বরধ্বনির আগমন ঘটে বা স্বরধ্বনির আগমন ঘটে অথবা স্বরধ্বনি আসে বা আগমন করে, স্বরধ্বনি আসে, তখন তাকে বলা হয় আদি স্বরাগম। কি বলা হয়? আদি স্বরাগম। তাহলে এটা কি? এটা হচ্ছে আদি স্বরাগম। এটা কি স্বরাগম? এটা হবে আদি স্বরাগম। আদি
স্বর, আদি স্বরাগম, এটা কি হবে আদি স্বরাগম। এরপর আছে সত্য থেকে সত্যি, সত্য থেকে সত্যি, সত্য থেকে সত্যি, একটু খেয়াল করেন, সত্য থেকে সত্যি, সত্য থেকে সত্যি, আজ থেকে আইজ, আজ থেকে আইজ, আজ থেকে আইজ, তাহলে সত্য থেকে সত্যি এটা মধ্য স্বরাগম। এটা কি হয় মধ্য স্বরাগম। সত্য থেকে সত্যি মধ্য স্বরাগম না অন্ত স্বরাগম বলেন? এটা মধ্য স্বরাগম বলেন তো দেখি। না, এটা মধ্য স্বরাগম না, এটা হবে অন্তঃস্বরাগম। এটা কি হবে অন্তঃস্বরাগম। তাহলে আছে সত্য, আছে সত্যি, একটু খেয়াল করি এইটাকে আমরা একটু ভাঙি, তাহলে আমরা বুঝতে পারবো। মধ্য স্বরাগম আর অপিনীতি এগুলোকে ভাঙতে হয়, ভাঙলে এটার অ্যান্সার পাওয়া যায়। তাহলে ভাঙবো কিভাবে? ভাঙবো, আছে সত্য, আছে কি সত্য, সত্য শব্দটাকে ভাঙলে হয় স, স এর সাথে আছে কি অ, সত্য, ত এর সাথে আছে কি জফলা, তো এর সাথে আছে কি, তো এর সাথে আছে জফলা। এখন আসি সত্যি, আছে কি সত্যি, তাহলে সত্যি শব্দটা ভাঙলে কি হয় স আছে, স এর সাথে কি আছে ভাই, স এর সাথে অ আছে, স স, তারপর কি আছে তয় জফলা রস্যই, ত আছে, তো এর সাথে কি আছে জফলা আছে, এর সাথে কি আছে রস্যিকার আছে, কি আছে এই যে রস্যিকার। মনে রাখবেন কারের উচ্চারণ হয় সবসময় বর্ণের পরে, আর রেফের উচ্চারণ হয় সবসময় বর্ণের আগে। তাহলে এই যে সত্য থেকে সত্যি, এখানে স আছে, এখানেও স, এখানে অ, এখানে অ, এখানে ত, এখানে ত, এখানে জ, এখানে জ, তাহলে শেষে কি আসছে এই নতুন করে রস্যইটা কোথায় আসছে, রস্যইটা কোথায় আসছে, রস্যইটা আসছে শেষে, কোথায় শেষে, শেষে, শেষে বা অন্তে, শেষে অথবা অন্তে, শব্দের শেষে কিংবা অন্তে যদি, শব্দের শেষে, শব্দের শেষে কিংবা অন্তে যদি নতুন করে স্বরধ্বনি আসে তাকে কি বলা হয় অন্তঃস্বরাগম বলা হয়, তাকে কি বলা হয় অন্তঃস্বরাগম বলা হয়, অন্তঃস্বরাগম বলা হয়। এরপর আছে হর্ষ থেকে হরস, হর্ষ থেকে হরস, হর্ষ থেকে হরস, হর্ষ থেকে হরস। তাহলে এটাকে আমরা একটু বিশ্লেষণ করি। যেমন আছে হর্ষ, তাহলে হ আছে, হয়ের পরে কি আছে একটু খেয়াল করি, হর হর হর, তার মানে হয়ের সাথে একটা অ আছে, অ আছে, তারপর আছে হর হর, তার মানে রয়ের উচ্চারণ আগে হবে, তারপর কি আছে মূর্ধন্য ষ আছে। ঠিক আছে, এখন একটু আসি আমরা এটাকে ভাঙলে কি পাওয়া যায়, ভাঙলে কি পাওয়া যায়, আছে হরস, তাহলে হ আছে, হয়ের পরে কি আছে, হয়ের পরে কি আছে ও আছে, দিলাম অ, তারপর কি আছে র আছে, তাহলে রয়ের পরে কি আছে, রয়ের পরে একটা ও আছে, র র র র, তাহলে রয়ের সাথে ও আছে, তারপর কি আছে, তারপর মূর্ধন্য ষ আছে। তাহলে আমরা দেখলাম এখানে হ, এখানে হ, এখানে সরো, এখানে সরো, এখানে র, এখানে র, এখানে স, এখানে স, তাহলে এই মাঝখানে একটা কি আসছে, মাঝখানে একটা অ আসছে, তাহলে এই অটা কি ভাই, এই অটা হচ্ছে একটা স্বরধ্বনি, অটা কি একটা স্বরধ্বনি। আর স্বরধ্বনিটা কোথায় আসছে, স্বরধ্বনিটা আসছে শব্দের মাঝখানে বা মধ্যে, শব্দের মাঝে যদি স্বরধ্বনি আসে তাকে কি বলা হয়, তাকে বলা হয় মধ্য স্বরাগম, তাকে কি বলা হয়, তাকে বলা হয় মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, তাকে কি বলা হয় মধ্য স্বরাগম। তাহলে আমরা দেখলাম এই হর্ষ থেকে হরস এটা মধ্য স্বরাগম, সত্য থেকে সত্যি এটা অন্তঃস্বরাগম, স্কুল থেকে স্কুল এটা হচ্ছে আদি স্বরাগম। তাহলে এটা আদি স্বরাগম, এটা অন্তঃস্বরাগম, এটা হচ্ছে মধ্য স্বরাগম। তাহলে আজি থেকে আইজ এটা কি, আজি থেকে আইজ এটা কি বলেন তো দেখি, আজি থেকে আইজ এটা হচ্ছে অপিনিহিতি। কিভাবে হয় আমি বুঝাই দিচ্ছি, একটু আসেন। 50 শেয়ার ডান, থ্যাংক ইউ এমডি মামুন, থ্যাংক ইউ এমডি মামুন। ইনশাআল্লাহ আমরা আমরা তোমাদের মতো এরকম ডেডিকেটেড স্টুডেন্ট খুঁজছি যারা আমাদের সাথে রেগুলার মেনটেন করে আমাদের সাথে ক্লাস করবে এবং বন্ধুদেরকে একটু হেল্প করবে, শেয়ার দিয়ে হেল্প করবে। আসি আজি থেকে আইজ, আজি থেকে আইজ, আজি থেকে আইজ এই শব্দটাকে আমরা একটু ভাঙি, একটু খেয়াল করো, সবাইকে ক্লিয়ার, এগুলো ক্লিয়ার? আচ্ছা আমরা এখানে লিখি শব্দগুলা, আমরা লিখলাম আজি থেকে আইজ, এই যে আজিকে ভাঙলে কি হয়, এই আজিকে ভাঙলে কি হয়, লিখলাম আজি, তাহলে সরে আ আছে, সরে আ, সরের সাথে কি আছে জ আছে, জ, এই যে জ জ, জয়ের সাথে কি আছে একটা রস্বইকার আছে, তার মানে রস্বইকার মানে একটা রস্বই আছে। এরপর এইখানে আছে কি আইজ, আইজ, তাহলে লিখলাম সরে আ আছে, সরের সাথে কি আছে একটা রস্বই আছে, তাহলে দিলাম আমরা রস্বই, তারপর কি আছে একটা বর্গীয় জ আছে, তাহলে দিলাম আমরা একটা বর্গীয় জ। আচ্ছা একটু খেয়াল করি, এইখানে এইখানে আমাদের তিনটা বর্ণ আছে, কয়টা বর্ণ, তিনটা, তাহলে এইখানে কয়টা আছে, এইখানেও তিনটা আছে, তাহলে মাঝখানে যে রস্যইটা আসছে এটা কি নতুন করে আসছে, না আসে নাই, এটা নতুন করে আসে নাই। শব্দের মাঝে মনে রাখবেন, শব্দের মাঝে কোথায় আসছে এটা, শব্দের শব্দের মাঝে, শব্দের মাঝে এটা নতুন করে আসে নাই, শব্দের মাঝে এটা নতুন করে আসে নাই, এটা কি করছে, এটা শেষে ছিল, এই শেষেরটা কোথায় চলে আসছে, আগে চলে আসছে। যেমন দেখেন এটা ছিল শেষে, চলে আসছে আগে, তার মানে শব্দের শেষের, মনে রাখবেন অপিনীতির নিয়ম হচ্ছে শব্দের শেষের, লিখে রাখতে পারেন, শব্দের শেষের, শব্দের শেষের, শব্দের শেষের রস্যই কিংবা রস্যও যদি আগে উচ্চারিত হয়, কোথায় উচ্চারিত হয়, আগে বা পূর্বে, আগে অথবা
পূর্বে, আগে অথবা পূর্বে উচ্চারিত হয়, আগে অথবা পূর্বে উচ্চারিত হয়, আগে অথবা পূর্বে উচ্চারিত হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপিনিহিতি। তাকে কি বলা হয়? অপিনিহিতি। এটা ছিল 1 নাম্বার নিয়ম। এরপর আসি আমরা 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা কি ছিল? যে যুক্ত বর্ণের মাঝে, যুক্ত বর্ণের পূর্বে নতুন করে রস্বই কিংবা রসও যদি আসে, তাহলেও তাকে বলা হয় অপিনিহিতি। তাকে কি বলা হয়? অপিনিহিতি। কি বলা হয়? অপিনিহিতি। তাহলে আজি থেকে আইজ বা আজি থেকে আইজ, এটা কি? অপিনিহিতি। আজি থেকে আইজ, এটাকে কি বলা হয়? অপিনিহিতি। এরকম আমরা আরো একটা एग्जांपल দিতে পারি। আমরা যদি বলি চারি থেকে চার, চারি থেকে কি? চার, চারি থেকে চার, এটাও কি? এটা হচ্ছে অপিনিহিতি। এটা হচ্ছে অপিনিহিতি। আপনারা যদি বলেন আমি এটাও সলভ করে দিচ্ছি। এটাও কি? এটা একটা অপিনিহিতি। আচ্ছা, চারি থেকে চার, এটা কি? এটাও একটা অপিনিহিতি। কিভাবে হয় আমরা একটু আসি। যেমন আছে চারি, আছে কি? চারি, তাহলে চ আছে, চয়ের সাথে কি আছে? একটা আকার আছে, দিলাম আকার, আছে কি? আকার, আর আছে কি? র রসিকার রি, দিলাম র, আছে কি? রসিকার, দিলাম রসিকার। ঠিক আছে, এরপর আসি চার, তাহলে চার শব্দটা ভাঙলে কি হয়? চ আছে, চয়ের সাথে কি আছে? একটা আকার আছে, চয়কার চা, আর কি আছে? রস্বই আছে, দিলাম রস্বই, আর বাকি আছে কি? র, দিলাম র। তাহলে একটু খেয়াল করেন, শব্দের শেষে এখানে ছিল র, রটা চলে গেছে শেষে, কিন্তু শব্দের শেষে রস্বই কি করছে? আগে চলে আসছে। তাহলে আমরা বলছিলাম শব্দের শেষে রস্বই কিংবা রসও যদি আগে উচ্চারিত হয়, তাকে বলা হয় অপিনিহিতি। তাকে কি বলা হয়? অপিনিহিতি। আবার আরেকটা নিয়ম হচ্ছে, যুক্ত ব্যঞ্জনের আগে যদি নতুন করে রস্বই কিংবা রসও আসে, তখনও তাকে বলা হয় অপিনিহিতি। তখন তাকে কি বলা হয়? অপিনিহিতি। আমরা মধ্যস্বরাগম আর অপিনিহিতিকে অনেক সময় গুলাই ফেলি। মধ্যস্বরাগম আর অপিনিহিতিকে আমরা অনেক সময় গুলাই ফেলি। আমরা আরেকটা জিনিস গুলাই, সেটা হচ্ছে বিষমী ভবন। বিষমী ভবনে কি করা হয়? দুইটা সমমানের বর্ণ থাকলে বা একই উচ্চারিত বর্ণের পুনরাবৃত্তি দূর করার জন্য নতুন করে মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে, সেটাকেও আমরা মধ্যস্বরাগমের সাথে গুলাই ফেলি। না, এটা মধ্যস্বরাগম না, এটা হচ্ছে বিষমী ভবন। এটা কি? বিষমী ভবন। তাহলে সবাই একটু আমাকে বলেন যে আপনারা ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? তাহলে আমাদের অপিনিহিতি কোনটা? অপিনিহিতি হচ্ছে আজি থেকে আইজ। রাইট অ্যান্সার হবে আজি থেকে আইজ। আজি থেকে আইজ। স্যার 30 জন প্লাস মেনশন করছি এবং 30টা গ্রুপে শেয়ার করছি। থ্যাংক ইউ। নীল আকাশ, নীল আকাশের চাঁদনি ভাইয়া, তুমি আরেকটু শেয়ার করো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ আমরা উপহার পাঠিয়ে দিব। একটু আসো, গল্প থেকে গপ্প, কি আছে? গল্প থেকে গপ্প, এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু আমাকে জানাও, গল্প থেকে গপ্প এটা কোন ধরনের পরিবর্তন? সরি ভাইয়া, লেট হয়ে গেল। শাওন হোসেন, লেট করা যাবে না, প্রতিদিন রাইট টাইমে ক্লাসে থাকতে হবে। আমি হয়তো অনেক ব্যস্ততার কারণে তোমাদের সাথে 2-1 মিনিট এদিক সেদিক হয়, ধৈর্য ধরে একটু মেনে নিবা, ঠিক আছে? কিন্তু তোমরা তো লেট করতে পারো না, তোমাদের দরকার, ক্লাসগুলো দরকার, ঠিক আছে? আহ লাউড এন্ড ক্লিয়ার, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটু বলো তো যে আমাদের 3 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 3 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 3 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো যে গল্প থেকে গপ্প কোন ধরনের পরিবর্তন? গল্প থেকে গপ্প কোন ধরনের পরিবর্তন? সবাই একটু ঝটপট কমেন্ট করো। গল্প থেকে গপ্প, গল্প থেকে গপ্প কোন ধরনের পরিবর্তন? কোন ধরনের পরিবর্তন? সবাই একটু কমেন্ট করে জানাও। গল্প থেকে গপ্প কোন ধরনের পরিবর্তন? গল্প থেকে গপ্প কোন ধরনের পরিবর্তন? সবাই একটু কমেন্ট করো, কোন ধরনের পরিবর্তন? গল্প থেকে গপ্প কোন ধরনের পরিবর্তন? গল্প থেকে গপ্প কোন ধরনের পরিবর্তন? গল্প থেকে গপ্প কোন ধরনের পরিবর্তন? সবাই একটু কমেন্ট করে জানাও, গল্প থেকে গপ্প। আসো, গল্প, একটু খেয়াল করো, শব্দটা হচ্ছে গ ল প, এখানে আছে গপ্প, এখানে কি হবে? গ প প প, একটু খেয়াল করো, শব্দগুলো আমি একটু ভাঙলাম, মানে জাস্ট দেখানোর জন্য। এখানে আছে গল্প, এটা হচ্ছে এটা, আর এই গপ্পটা হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, গল্প 3টা বর্ণ আছে, মানে জাস্ট আমি ভেঙে দেখাচ্ছি, বর্ণ বিশ্লেষণ করতেছি না, বুঝার জন্য জাস্ট, এখানে দেখো ল আছে, এখানে প, ল আর প, এখানেও কি আছে? প আর প, প আর প। আমরা আমরা দেখো এই বর্ণ দুইটার মধ্যে এই লটা কি? এই লটা একটা বর্ণ, এই পটাও কি? পটাও একটা বর্ণ।
এখানে দেখো প আর এখানে হচ্ছে প। আমরা সমীভবন, সমীভবনের কথা আমরা শুনেছিলাম। সমীভবন মানে কি? সমীভবন মানে হচ্ছে ভাই, সমীভবন মানে হচ্ছে ভাই আপনার কাছে সমীভবন মানে কি একটু দেখো। সমীভবন মানে হচ্ছে যে আপনার ভাই বিল্ডিংটা 10 তলা, আপনার বিল্ডিংটা কয়তলা? আমি ধরলাম আপনার বিল্ডিংটা ভাই আছে, আপনার বিল্ডিং আর হচ্ছে এই হচ্ছে আমার বিল্ডিং, ঠিক আছে? আপনার বিল্ডিং, এটা হচ্ছে আমার বিল্ডিং, ঠিক আছে? মনে করেন একতলা, দুই তালা, হচ্ছে মনে করেন যে তিন তালা, মনে করেন এই বিল্ডিংটা 3 তালা, আর এই বিল্ডিংটা হচ্ছে মনে করেন দোতলা। এটা কয়তলা? দোতলা। এখন কথা হচ্ছে ভাই, বলতেছে ভাই আপনারটা, এটা হচ্ছে প্রথম বিল্ডিং, এটা হচ্ছে প্রথম বিল্ডিং, এটা হচ্ছে দ্বিতীয় বিল্ডিং। বলছে প্রথমটা 3 তালা দেখা সে যদি নিজে কি করে 3 তালা বানায়, 3 তালা বানায়, তাহলে কি হয়েছে? এটা সমান সমান হয়েছে। কি হয়েছে? সমান সমান হয়েছে। এই সমান সমান থেকে মনে রাখবেন এটাকে বলা হয় সমীভবন। কি বলা হয়? সমীভবন। ভবন মানে হচ্ছে বিল্ডিং, ভবন মানে কি? বিল্ডিং। তাহলে সমান সমান বিল্ডিং দিলে সেটাকে বলা হয় সমীভবন। মানে কি? এটার মানে হচ্ছে এখানে দেখেন প আছে, এখানে কি আছে? প আছে। তাহলে এই পরে দেখা এই ল কি করছে? এই ল বলছে ভাই আপনার চেহারাটা খুব সুন্দর, আমিও মেকআপ করে আপনার মতো হইতে চাই, বলো আসো, সমস্যা নাই, তোমার পার্লারে নিয়ে তোমারও কি বানাই দিব? প বানাই দিব। তাহলে দেখেন এই যে শেষের বর্ণটা যেমন ছিল সে একই ওইরকমই আছে। শেষের বর্ণ মানে পরের বর্ণ, পর, এটা কিসের বর্ণ? এটা হচ্ছে পরের বর্ণ, পরের বর্ণ। তাহলে পরের বর্ণ যেমন আছে তেমনই আছে, পরের বর্ণ কেমন আছে? যেমন আছে তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু প্রথম বর্ণটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। যখন পর অপরিবর্তিত থাকে তাহলে তাকে বলা হয় পরাগত সমীভবন। পরাগত, পরাগত সমীভবন, সমীভবন। তার মানে আপনি পরে দেখা নিজে পরিবর্তন হয়েছেন, তাহলে এই পর স্টিল যেমন একটা এমনই আছে। তাহলে পর থেকে আসছে আপনার কাছে ভাইরাস, এই পর থেকে আপনি নিজের চেহারা চেঞ্জ করছেন, পরের দিকে কি করছেন? নিজের চেহারা চেঞ্জ করছেন। তাহলে পর থেকে আগত, পর থেকে আগত, তাহলে এটা হচ্ছে পরাগত সমীভবন। কিন্তু যখন এই 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 লরে দেখা যদি এই পরিবর্তন হইতো সেটা হইতো প্রগত সমীভবন। যেমন আমি যদি বলি, মনে করেন আমি আপনাদেরকে বললাম যে মনে করেন আমি বললাম যে পদ্ম, কি লিখলাম? দয়ম, পদ্ম, ঠিক আছে? এই পদ্ম থেকে হয়ে গেল প দয় দ, প দয় দ। এখন একটু খেয়াল করেন, এখানে আছে দ আর আছে ম, দ আর ম, এখানে আছে কি দ আর ম, আর এখানে হয়েছে কি দ যোগ দ। তাহলে দেখেন তো এই প্রথম বর্ণটা নিজের চেহারা ঠিকই রাখছে, কিন্তু তারে দেখা এই ম কি করছে? চেহারা পরিবর্তন করছে। তাহলে নিজে ঠিক আছে, প্র মানে নিজে নিজে ঠিক আছে, পরেরটা মেকআপ চেঞ্জ করছে। তাহলে এইটা যদি অপরিবর্তিত থাকে তাহলে এটাকে বলবে প্রগত সমীভবন। এই যে প্রথম জন ঠিক আছে, দ্বিতীয় জন ম ছিল, দ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে প্রগত সমীভবন। এটা হচ্ছে প্রগত সমীভবন। প্রগত সমীভবনের রুলস কি? প্রথম জন ঠিক থাকবে, যেমন আছে তেমনই থাকবে, পরের জন পরিবর্তন হবে, এটাকে বলা হয় প্রগত। আর পরের জনের স্বভাবের কারণে যদি প্রথম জন পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় পর থেকে আগত, মানে হচ্ছে পরাগত সমীভবন। আমাদের এখানে আসছে যে গল্প থেকে গপ্প, এটা কোন ধরনের পরিবর্তন? এটা জাস্ট এই জায়গায় হবে সমীভবন। কি হবে? সমীভবন। যদি অপশনে থাকতো পরাগত সমীভবন তাহলে এটা রাইট অ্যান্সার হইতো পরাগত সমীভবন। পরাগত সমীভবন, এটা রাইট অ্যান্সার কি হইতো? পরাগত সমীভবন। তাহলে রাইট অ্যান্সার কি? পরাগত সমীভবন। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, সবাই কি ক্লিয়ার? আমাকে একটু জানান, সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? আমাকে একটু দ্রুত কমেন্ট করে যান। ক্লিয়ার? প্রগত, পরাগত সবাই কি ক্লিয়ার? পর থেকে আগত পরাগত সমীভবন, আর নিজের থেকে যদি যায় তখন সেটা হচ্ছে প্রগত সমীভবন। সবাই কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা আসি এর পরের প্রশ্ন। বলছি কোন নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? বিপর্যয় মানে কি ভাই বলেন? বিপর্যয় মানে কি? বিপর্যয়, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? একটু বলেন, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? ধ্বনি বিপর্যয় মানে কি? বিপর্যয় মানে হচ্ছে মনে করেন লন্ডভন্ড হয়ে যাওয়া। বিপর্যয় মানে কি? বিপর্যয় মানে হচ্ছে মনে করবেন যে যে ঝড় বৃষ্টি যখন হয় দেখবেন বিপর্যয় হয়, ঝড় বৃষ্টি হয় যখন তখন কি হয়? বিপর্যয় হয়। এই ঝড় বৃষ্টি যখন হয় তখন কি হয়?
বিপর্যয় হয়ে যায়, বিপর্যয় হয়ে যায়, বিপর্যয় হয়ে যায়। ঠিক আছে, ঝড় বৃষ্টি যখন হয় তখন কি হয়, বিপর্যয় হয়। দেখবেন যখন ঝড় বৃষ্টি হয় তখন এই গাছের চাল কি করে, গাছের চাল এই গাছের চাল চলে যায় গাছের মানে ঘরের চাল চলে যায় গাছের উপরে, আবার গাছের ঢাল ভেঙে চলে আসে ঘরের উপরে। ঠিক আছে, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। কি বলা হয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। যেমন আমি যদি বলি, আমি এখানে দেখেন এখানে আছে পিশাচ, কি লেখা আছে, পিশাচ। এই শব্দটাকে যদি আমি একটু ভাঙি, লেখা আছে পিশাচ, পিশাচ, কি আছে, পিশাচ। এই পিশাচ থেকে হয়ে গেছে কি, পিশাচ থেকে হয়ে গেছে, পিচাস থেকে কি হয়ে গেছে, পিচাস, মানে পিশাচ থেকে হয়ে গেছে চাষ, পিচাস। তাহলে এই পিশাচ শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায় দেখি আমরা একটু। আছে পয়ের সাথে কি আছে, পয়ের সাথে আছে একটা রসিকার, আর কি আছে, আর আছে স আছে, শয়ের সাথে কি আছে, আকার আছে, শয়কার সা, আর কি আছে, চ আছে, চ চ চ। এখন একটু খেয়াল করেন, চ, ঠিক আছে, চ। তাহলে এই পিশাস আমরা বললাম যে পিশাস থেকে হয়ে গেছে পি চাষ, পি চাষ। তাহলে প আছে, পয়ের পরে কি আছে, রসিকার আছে, পয়ের পরে কি আছে, রসিকার আছে, চ আছে, চয়ের সাথে কি আছে, আকার আছে, আর আছে কি, তালবস্য, আছে কি, তালবস্য। এখন একটু খেয়াল করেন, এই যে চয়কার চা বা এই যে চ, এই যে চ, চয়কার চা বা চ, এই চটা কি করছে, এই তালবস্যর জায়গায় চলে আসছে, আর তালবস্যটা কি করছে, তালবস্যটা শয়ের জায়গায় মানে চয়ের জায়গায় চলে গেছে। এখন বলতে পারেন ভাই এটা তো অপিনীতির মতো। হৃদয় একটু ক্যামেরা চেক দাও, হৃদয় ক্যামেরা চেক দিতে বলছি, কই চেক দিবা, স্যার কিছুই বুঝলাম না কিন্তু, কি বুঝেন না বলেন তো দেখি, স্ক্রিন কালো। ওকে ওকে, একটু আসি। আচ্ছা কিছুই বুঝেন না, আমি আবার বুঝাচ্ছি দেখেন। বলছি পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে কি, পিচাস, পিচাস থেকে পিচাস। তাহলে দেখেন তো এই চ এখানে কি ছিল, আমি একটু জুম দিই তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। এখানে দেখেন চ আছে, এখানে কি আছে, এখানে চ আছে, এখানে চ আছে। এই চটা কই চলে আসছে, শয়ের জায়গায় চলে আসছে। এই শটা কই চলে গেছে, চয়ের জায়গায় চলে গেছে। এই যে দেখেন চটা শেষে ছিল, সে আগে চলে আসছে। আবার এই তালবস্যটা কোথায় ছিল, আগে ছিল, শয়ের পরে চলে গেছে। আমি আরো যদি একটু সুন্দর করে জুম দিয়ে দেখাই তাহলে এই বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, পিচাস থেকে পিচাস। তাহলে এই চ ছিল তালবস্যর জায়গা তো, মানে এই তালবস্য চলে গেছে, এই তালবস্য চলে গেছে চয়ের জায়গায়, চ চলে আসছে তালবস্যর জায়গায়। যেমন আমি বলছিলাম যে ঘরের চাল চলে যায় গাছের উপরে, গাছের গাছের ডাল চলে আসে ঘরের উপরে। তার মানে জায়গা পরিবর্তন করে, কি করে, জায়গা পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে। যখন কি করে, দুটি ব্যঞ্জন যখন স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তাকে কি বলা হয়, ধ্বনি বিপর্যয়। কি বলা হয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। তাকে কি বলা হয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি কি বলা হয়, বিপর্যয় বলা হয়, ধ্বনি বিপর্যয় বলা হয়। আচ্ছা, এটা কি কি বলা হয়, ধ্বনি বিপর্যয় বলা হয়। এরকম করে আমরা আরো অনেক এক্সাম্পল দিতে পারি, আরো অনেক এক্সাম্পল দিতে পারি। বলেন তো কি এক্সাম্পল দেওয়া যায়। আমরা আরেকটা এক্সাম্পল যদি বলি, আমরা যদি বলি রিকশা, কি বললাম, রিকশা, মনে করেন বানানটা ভুলই লিখছি, ঠিক আছে, রিকশা। কিন্তু রিকশাকে অনেক সময় বলে, অনেক 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 রিকশা যে চালক সেই বলে রিস্কা, না এটা হবে না, রিস্কা, হ্যাঁ। দেখেন অনেকেই বলে আবার রিস্কা, আর কি বলে, রিস্কা। একটু খেয়াল করেন, রিক্সা আছে ছিল হয়ে গেছে কি, রিস্কা। আচ্ছা বানানটা আমি সঠিকভাবে লিখি, আপনারা এরপর একটু ভেঙে নেন, ভেঙে নেন। রিক রিক রিকশা, হচ্ছে রিকশা। রিকশা থেকে রিকশাকে কি বলে অনেকে, আবার বলে রিস্কা, রিস্কা, কি বলছে, রিকশা হয়ে গেছে রিস্কা। এই রিকশা শব্দটাকে আমি সহজ ভাষায় লিখলে আপনাদের জন্য যেন বুঝতে পারেন বর্ণগুলো আছে, রিক রিক শয়কার সা, রিকশা। তাহলে দেখেন তো এটাকে যখন এই শটা কোথায় চলে আসছে, কয়ের জায়গায়, আবার কটা চলে গেছে কোথায়, শয়ের জায়গায়। এই যে দেখেন স আর ক, আগেরটা পরে পরেরটা আগে। যখন দুটি ব্যঞ্জন স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে, স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে তখন তাকে বলা হয়, তখন তাকে বলা হয় ব্যঞ্জন, তখন তাকে কি বলা হয়, ধ্বনি, ধ্বনি বিপর্যয়। কি বলা হয়,
ধ্বনি বিপর্যয়। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে পিচাস। ওকে, এখন আসি, বলছে স্কুল থেকে স্কুল এটা কোন ধরনের পরিবর্তন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছে, 24-25-এ আসছে, আবার 7-8-এও আসছে, 7-8-এও আসছে। তাহলে বলেন তো স্কুল থেকে স্কুল এটা একদম সহজ ছিল। স্কুল থেকে স্কুল এটা কোন ধরনের পরিবর্তন বলেন তো দেখি? স্কুল থেকে স্কুল, তাহলে আমরা জানি দুটি ব্যঞ্জনের মাঝে নতুন করে কি আসলে, স্বরধ্বনি আসলে তাকে বলা হয় স্বরাগম। কি বলা হয়? স্বরাগম। যদি শব্দের মধ্যে নতুন কি আসে, নতুন স্বর আসে, তাকে বলা হয় স্বরাগম। তাহলে এইটা কোন ধরনের পরিবর্তন? এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু জটপট কমেন্ট করে জানান, এটা কোন ধরনের পরিবর্তন? সবাই একটু কমেন্ট করে জানান এটা কোন ধরনের পরিবর্তন? এটা কোন ধরনের পরিবর্তন? এটা কোন ধরনের পরিবর্তন? তাহলে 5-এর রাইট অ্যান্সার কি হবে? আদি স্বরাগম। এটা কি স্বরাগম? আদি স্বরাগম। আমরা সবাই জানি এটা হচ্ছে আদি স্বরাগম। শব্দের শুরুতে যদি নতুন করে স্বর আসে তাকে বলা হয় আদি স্বরাগম। কি বলা হয়? আদি স্বরাগম, আদি স্বরাগম। ওকে ফাইন। দেখেন বলছে নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? আবার আসছে ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। উদাহরণ 9। আচ্ছা উদাহরণ এখন আসছে উদাহরণ 9, উদাহরণ 9। আচ্ছা একটু খেয়াল করি, ধ্বনি বিপর্যয় একটু আগে বলছিলাম যে বিপর্যয়, ধ্বনি বিপর্যয় মানে কি? ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে একটার জায়গা আরেকটা চলে আসবে, স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে, সেগুলোকে বলা হয় ধ্বনি বিপর্যয়। একটু আগে বলছি দুটি ব্যঞ্জন যখন স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। আপনারা সবসময় মনে রাখবেন এই নয়, না, নেই এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসলে কিন্তু আমরা ভুল করি। ওকে, দেখেন একটু আগে আমি বলছিলাম যে পিশাচ থেকে পিচাস, পিচাস থেকে পিচাস। দেখেন এইখানে দেখেন চ চলে আসছে শয়ের জায়গায়, স চলে গেছে চয়ের জায়গায়। এই যে দেখেন চ চলে গেছে শয়ের জায়গায়, স চলে গেছে চয়ের জায়গায়। দুটি ব্যঞ্জন যখন নিজের ইচ্ছায় জায়গা পরিবর্তন করে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যেমন দেখেন এখানে ছিল লাফ, ল চলে গেছে ফয়ের জায়গায়, আবার ফ চলে গেছে লয়ের জায়গায়। লাফ থেকে হয়ে গেছে কি? ফাল। লাফ থেকে হয়ে গেছে কি? ফাল। তাহলে এটাও কি? ধ্বনি বিপর্যয়। এটাও ধ্বনি বিপর্যয়। এখন দেখেন এখানে আছে লোক শান, লোক শান। এই দেখেন এই শয়ের জায়গায় ক চলে আসছে, আবার কয়ের জায়গায় স চলে গেছে। লোকসান থেকে হয়ে গেছে লোসকান, লোসকান থেকে হয়ে গেছে কি? লোকসান। তাহলে দুটি ব্যঞ্জন যখন নিজের ইচ্ছায় কি করে, জায়গা পরিবর্তন করে, তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। তাহলে এই তিনটা কি? এই তিনটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। এই তিনটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। তিনটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। তিনটা কি? ধ্বনি বিপর্যয়। তাহলে তিনটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। তাহলে ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয় হচ্ছে এই তিনটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তাহলে ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ঠিক আছে, ধ্বনি বিপর্যয়। তাহলে ধ্বনি বিপর্যয় যদি এই তিনটা হয়, আমাদের পরীক্ষার প্রশ্ন কি বলছে? আমাদের পরীক্ষার প্রশ্নে বলছে যে ধ্বনি বিপর্যয় নয় কোনটি। একটু খেয়াল করি, আমি একটু জুম আউট করি তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে আমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল নিচের কোনটি, নিচের কোনটি ধ্বনি বিপর্যয় নয়? প্রশ্ন ছিল নিচের কোনটি ধ্বনি বিপর্যয় নয়? কি ধ্বনি বিপর্যয় নয়? তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ধোপা থেকে ধোবা। রাইট অ্যান্সার কি হবে? ধোপা থেকে ধোবা। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আসি আমরা, বলছে নিচের কোনটি অসমীকরণের উদাহরণ? অসমীকরণ, অসমীকরণ, অসমীকরণ। আমি বলছিলাম সমীভবনের উল্টাটা হচ্ছে অসমীকরণ। সমীভবনের উল্টাটা কি? অসমীকরণ। সমীভবনে কি করে? সমান করে। অসমীভবন কি করে? অসমীভবন হচ্ছে অসমীভবন বা অসমীকরণ কি করে? সমানটারে ভাইঙা অসমান বানায়। ঠিক আছে, দেখেন এখানে আছে অসমীকরণের উদাহরণ চাইছে, আমার কাছে কি চাইছে? অসমীকরণ। সবগুলোই দেখেন, সবগুলো একটু এক্সাম্পল গুলো আমরা একটু দেখি, এক্সাম্পল গুলো দেখলে আমাদের জন্য সহজ হবে। দেখেন এখানে লেখা আছে ধপ, এখানে লেখা আছে ধপ। দুইটাই কি? সমান সমান। দুইটাই কি? সমান সমান। এই দুইটার এখন কি করতে হবে? অসমান বানাইতে হবে। অসমান বানাইতে হবে, অসমান বানাইতে হবে। দুইটাকে কি করতে হবে? অসমান বানাইতে হবে। একটু খেয়াল করেন এটা রাইট অ্যান্সার কি হবে? ও আমি আগে আগে বলে দিচ্ছি কেন, আপনারা রাইট অ্যান্সার কমেন্ট করেন, দেখেন আপনারা কি কমেন্ট করেন, আপনাদের মত কি, আপনাদের মত কি, সবাই একটু কমেন্ট করেন। আপনারা একটু কমেন্ট করেন আপনাদের মতামত কি।
রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 6 নাম্বার রাইট, 7 নাম্বার রাইট অ্যান্সার কি হবে? 7 এর রাইট অ্যান্সার কি হবে? 7 রাইট অ্যান্সার কি হবে? 7 ডি, ডি না বি? এই সাদিয়া ছোয়া, ডি লিখছো না বি লিখছো? বুঝা লিখো। রাইট অ্যান্সার কি হবে বলো দেখি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? ব্যাকরণে আগে দুর্বল ছিলাম, এখন কি হইছো? দুর্বল ছিলাম, এখন স্যারের ক্লাস করার পর অনেক ভালো পারি। থ্যাংক ইউ। তোমার তো আমার জন্য দোয়া করা উচিত ভাইয়া। আমার জন্য একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করো, নিজের টাইমলাইনে একটু শেয়ার করে রাখো ফেরদৌসি। ঠিক আছে, বি বি, ওকে ফাইন। দেখো আমরা এখানে কি বলছি, একটু ক্লাসটা একটু জুম করে দেখাই তোমাদেরকে। লেখা আছে ধপ যোগ ধপ, ধপ যোগ ধপ। তাহলে ধপ মানে কি? একটা একটা ধপ আর ধপ দুইটি কি সমান ধ্বনি, দুইটাই কি সমান ধ্বনি। মনে রাখবেন একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য আমি শুরুতেই বলছিলাম একই স্বরের, একই স্বরের, একই স্বরের, একই স্বরের, স্বরের পুনরাবৃত্তি, 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 পুনরাবৃত্তি দূর করার জন্য যখন দুটি ব্যঞ্জনের মাঝে বা দুটা শব্দের মাঝে নতুন করে কি আসা হয়? নতুন কোনো স্বরধ্বনি আসে, নতুন কোনো স্বরধ্বনি, স্বরধ্বনি আসে, স্বরধ্বনি আসে, তখন তাকে বলা হয়, তখন তাকে কি বলা হয়? অসমীকরণ বলা হয়, অসমীকরণ বলা হয়। আমরা বলতেই পারি ভাই এখানে দপ, এখানে দপ, এই যে মাঝখানে নতুন করে কি আসছে? একটা স্বরে আসছে, মাঝখানে নতুন করে কি আসছে? একটা স্বরে আসছে। তাহলে স্বরে তো একটা স্বরধ্বনি, তাহলে এটা মধ্য স্বরাগম। আমি আগেই বলছি মধ্য স্বরাগমের সাথে দুইটা জিনিসের কনফ্লিক্ট লাগে, একটা হচ্ছে অপিনিহিতি আর একটা হচ্ছে অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যখন শব্দের মাঝে নতুন কোন স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে বলা হয়, তখন তাকে বলা হয় অসমীকরণ, তখন তাকে কি বলা হয়? অসমীকরণ বলা হয়। যেমন আমি আরো এক্সাম্পল দিতে পারি, আমি আরো এক্সাম্পল দিতে পারি, লিখলাম ধপ যোগ ধপ, ধপাধপ, ধপ যোগ ধপ, এটাকে কি করছে? এটা কি করে ফেলছে? ধপা ধপ, কি করে ফেলছে? ধপাধপ, ধপাধপ। আমি যদি আবার বলি টিপ যোগ টিপ, হবে কি? টিপাটিপ। আচ্ছা ঠিক আছে, আমি বললাম ঘপ যোগ ঘপ, ঘপ যোগ ঘপ, ঘ প, ঘপ যোগ ঘপ যোগ ঘপ, ঘপ গপ। ঠিক আছে, কি ঘপ গপ ছিল, এখন হয়ে গেল কি? ঘ পয়কার পা, ঘপা ঘপ, ঘপা ঘপ। তাহলে এই যে শব্দের মাঝখানে কি আসছে? নতুন করে একটা স্বর আসছে, এই নতুন স্বরটা এসে কি করছে? দুইটা স্বরের পুনরাবৃত্তি দূর করছে। মানে একটা স্বর আবার আরেকটা স্বর, মানে একই স্বর দুই জায়গায় ছিল, দুইটা স্বরের পুনরাবৃত্তি দূর করা হয়েছে ঘপা ঘপের মাধ্যমে, মাঝখানে নতুন একটা স্বরের মাধ্যমে। তাহলে এটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে মধ্য স্বরাগম, সরি মধ্য স্বরাগম না, এটা হচ্ছে অসমীকরণ। আমি বলছিলাম মধ্য স্বরাগম, অপিনিহিতি, অসমীকরণ, এই তিনটা জিনিসের মধ্যে আমাদের কনফিউশন লাগে। আমি শব্দের শুরুতেই, মানে ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম কিভাবে কারেকশনটা করবেন। ঠিক আছে, ওকে ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝছেন? এটা অসমীকরণ বুঝছেন সবাই? সবাই কি ক্লিয়ার? অসমীকরণ সবাই কি ক্লিয়ার? হৃদয় কলটা কাটো, কলটা কাটো। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই 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 একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই সবাই
ওকে ওকে, সবাই একটু আসি। সবাই 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 কি চলে গেছে? কই গেছেন আপনারা? ওকে ওকে, আসি। আমরা 7 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলো, এরপরে আসি আমরা যে 8 নম্বর প্রশ্ন। বলছে সমীভবন কি? সমীভবন কি? সমীভবন কি বলেন? সমীভবন কি? সমীভবন কি? পরীক্ষা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রশ্নটা কোথায় আসছে? প্রশ্নটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট 20-21 আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট 20-21 আসছে। আর পা বি প বি, এটা কোথায়? পাবনা বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়। পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে যে বি ইউনিটে 19-20 আসছিল যে এই প্রশ্নটা যে সমীভবন কি? সমীভবন কি বলেন? সমীভবন কি? রাইট অ্যান্সার কি হবে? সমীভবন কি? সমীভবন কি? সমীভবন কি? এটা রাইট অ্যান্সার ছিল অপশন ঘ। রাইট অ্যান্সার কি ছিল? অপশন ঘ। রাইট অ্যান্সার কি ছিল? অপশন ঘ। দুটি ব্যঞ্জন এর দুটি ব্যঞ্জন একরকম হয় সেটাকে বলা হয় সমীভবন। একরকম হওয়াকে দুটি ব্যঞ্জন কি হবে? দুটি ব্যঞ্জন আলাদা আছে। আমি বলছিলাম যে দুইটা আলাদা আলাদা বিল্ডিং থাকলে একই রকম বিল্ডিং করাকে বলা হয় সমীভবন। কি বলা হয়? সমীভবন। আমাকে অনেক শিক্ষার্থী কমেন্ট করো যে মাঝে মাঝে যে ভাই সাধারণ জ্ঞানের জন্য কোন বইটা পড়বো? কোন বইটা সাধারণ জ্ঞানের জন্য পড়বো? তোমরা চাইলে সবাই একটু মিহিরস জিকে বইটা দেখতে পারো। মিহিরস মিহিরস জিকে সাধারণ জ্ঞানের জন্য তোমরা চাইলে মিহিরস জিকে বইটা দেখতে পারো। বইটা খুবই ভালো, বাজারে খুবই জনপ্রিয় একটা বই। আমি নিজেও দেখেছি, বইটা খুবই ভালো। তোমরা যদি চাও মিহির জিকে বইটা কিনতে পারো। মিহির জিকে বইটা সাধারণ জ্ঞানের জন্য খুবই ভালো, চমৎকার একটা বই। আমি নিজেও বইটা দিয়ে দীর্ঘদিন কাজ করেছি, এখনো কাজ করছি তোমাদের জন্য। তো তোমরা যারা সাধারণ জ্ঞানের জন্য আমাকে অনেকেই বলো যে বই তো কিনো, তোমরা অনেক বই কিনো, ঠিক আছে? তো তোমরা যদি চাও কেউ সাধারণ জ্ঞানের জন্য বই কিনতে চাও তাহলে তোমরা অবশ্যই মিহির জিকে বইটা একবার দেখবা, ঠিক আছে? আর তোমরা মিহির জিকে বইটা দেখবা। পাশাপাশি আমরা যে বলছি যে বাংলার জন্য আমি যে এই যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো সম্পূর্ণ তোমাদের শিখা পেজ থেকে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের শিখা বইটার কিন্তু প্রি অর্ডার চলছে। আগামীকালও প্রি অর্ডার চালু থাকবে। তো তোমরা যারা এখনো অর্ডার করো নাই, আমাদের এই শিখা সাজেশনটা অর্ডার করো নাই, তোমরা কিন্তু চাইলে শিখা সাজেশনটা অর্ডার করতে পারো। আর আমরা বলছিলাম যে আমরা লিমিটেড এডিশনের বই ছাপাবো, মানে অল্প সংখ্যক বই ছাপাবো, যেই বইগুলো আমাদের একান্ত প্রিয় যে শিক্ষার্থীগুলো আছে তারা যেন পায়। যারা আমি গত 2 বছর 3 বছর যাবত আমি বইটা আমি ফটোকপি করে আমার যে শিক্ষার্থী, প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী থাকে তাদেরকে আমি শুধু দেই। এখন আমার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল শিক্ষার্থীদের যে ভাই আপনি কেন আমাদের সবাইকে দেন না বইটা? তো আমি কি করলাম, সবার জন্য বইটা উন্মুক্ত করলাম। তো তোমরা যারা লিমিটেড সংখ্যক বই ছাপানো হবে সেহেতু তোমরা চাইলে বইটা অবশ্যই আগে প্রি অর্ডার করে নিবা। তোমরা প্রি অর্ডার করার নিয়ম হচ্ছে, আমাদের বইয়ের প্রি অর্ডার করার নিয়ম হচ্ছে 0181444339 নাম্বারে বিকাশ নগদ রকেটের মাধ্যমে 250 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিবা, তোমার নাম, তোমার ঠিকানা, তোমার মোবাইল নাম্বার এবং তোমার বিকাশ নাম্বারের লাস্ট 4 ডিজিট। তোমরা এই বইটি অর্ডার করো। এই বইটি থেকে আমি ইনশাল্লাহ রেগুলার তোমাদের জন্য ফ্রি ক্লাস নিব এবং টপিক ভিত্তিক ক্লাস নিব। একই সাথে তোমার এই বইয়ের উপরে কিন্তু ফ্রি এক্সামও নিব। আমি দেখো তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমি ক্লাস নিই, প্রত্যেকটা টপিকের উপরে এরকম এক্সাম হবে এবং প্রত্যেকটা টপিক ভিত্তিক তোমাদের এরকম প্রশ্ন সলভ ক্লাস হবে। তার মানে তুমি 250 টাকা দিয়ে একটা বই কিনতেছো না, তুমি কি কিনতেছো? পুরো একটা প্যাকেজ, তুমি একটা কোর্স কিনে ফেলতেছো। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমরা চাইলে অবশ্যই বইটি একবার অর্ডার করতে পারো। আশা করি তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। ওকে ওকে, সবাই একটু আসি। আজকে সাধারণ বিজ্ঞানের জন্য কোনটা বলবো? বিজ্ঞানের জন্য কেন, সাধারণ জ্ঞানের জন্য তোমরা সবাই একটু মিহির জিকে বইটা পড়বা বা দেখতে পারো। মিহির জিকে বইটা আশা করি ভালো লাগবে। ওকে, আসি আমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বলো? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? পরীক্ষা প্রশ্নটা আসছে নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? নিচের কোনটি কি অপিনিহিতির উদাহরণ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত বছরের প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত বছরের প্রশ্ন। তোমাদের যদি প্রশ্ন ব্যাংক থাকে খুলে দেখতে পারো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত বছরে এই প্রশ্নটা পরীক্ষায় আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত বছর এই পরীক্ষা প্রশ্নটা আসছে যে নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? স্যার চশমা পরার কারণে আপনাকে জাপানি লাগে ভাই। বইয়ের কাজ করতে করতে চোখে ঝাপসা দেখি, মানে চোখে ঝাপসা দেখে এখন লাল হয়ে গরম হয়ে যায় চোখ, ঠিক আছে? তো চশমা খুলে ফেললে ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে যে চোখে জ্বালা করে, অনেক জ্বালা করে। আর সারাক্ষণ ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকায় থাকা লাগে। আর না অনলাইন ক্লাস না লাগে, না অফলাইন ক্লাস নেওয়া লাগে। মানে সারাক্ষণ চোখের উপর প্রেশার যাচ্ছে, ঠিক আছে? গলার উপর তো প্রেশার যাচ্ছেই। ওকে, তো
তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা আমার চশমা থাকুক বা না থাকুক, আমার গলার বয়স যতদিন আছে ইনশাল্লাহ আমার থেকে তোমরা কিন্তু অনেক পড়া বা রেগুলার ক্লাসগুলো পাবা। ঠিক আছে, আমি বলছিলাম আজকে ক্লাস নিব না, ভাবছিলাম একবার, আবার পরে ভাবলাম যে না, ক্লাস একটা নেই, কারণ তোমাদের এই ক্লাসগুলো এখন দরকার। ঠিক আছে, পরীক্ষা প্রশ্নগুলো কিভাবে আসে এগুলো একটু জানা দরকার। ওকে, আসি। অপিনীতি কাকে বলে? অপিনীতি আমরা বলছিলাম শেষে রস্যই কিংবা রসও যদি আগে উচ্চারিত হয় তাকে বলা হয় অপিনীতি। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? নয় রাইট অ্যান্সার কি হবে? নয়টা রাইট অ্যান্সার কি হবে? নয় রাইট অ্যান্সার কি হবে? কমেন্ট করো বাচ্চারা, নয় রাইট অ্যান্সার কি হবে? নয় রাইট অ্যান্সার কি হবে? নয়ের রাইট অ্যান্সার হবে জালিয়া থেকে জাইলা। জালিয়া থেকে কি? জাইলা। রাইট অ্যান্সার কি হবে? জালিয়া থেকে জাইলা। আচ্ছা, আমরা একটু আসি জালিয়া থেকে জাইলা এই শব্দটা একটু ভাঙি, তাহলে আমরা বুঝতে পারবো। জালিয়া থেকে জাইলা, জালিয়া থেকে জাইলা। আচ্ছা, এই শব্দটা একটু ভাঙি। আছে মনে করো জালিয়া থেকে জাইলা, তাহলে জালিয়া কি? জালিয়া শব্দটা ভাঙলে হয় জ আছে, আছে কি? জ। জ আছে, জয়ের সাথে কি আছে? জয়ের সাথে আকার আছে, জয়ের সাথে কি আছে? আকার আছে। এর সাথে কি আছে? ল আছে, ল। লয়ের সাথে কি আছে? একটা রসিকার আছে, কি আছে? রসিকার আছে। আর কি আছে? আর আছে অন্তস্থীয়। অন্তস্থীয়র সাথে কি আছে? সরেয়া আছে। অন্তস্থীয়র সাথে কি আছে? সরেয়া আছে। ওকে, এখন আসি জাইলা। জাইলা, তাহলে জাইলা শব্দটা ভাঙলে কি হয়? জ আছে, জয়ের সাথে কি আছে ভাই? জয়ের সাথে আছে, জয়ের সাথে আছে সরেয়া আছে, সরেয়া দিলাম। জয়কার যা, তারপর কি আছে? রস্যই আছে, রস্যই। তারপর কি আছে? তারপর ল আছে, তাহলে লয়ের সাথে কি আছে? একটা জফলা আছে। লয়ের সাথে কি আছে? জফলা আছে। জফলার সাথে কি আছে? একটা আকার আছে। ঠিক আছে, এখানে এখানে এই ফটোটা হবে না। ঠিক আছে, জাইলা। তাহলে একটু খেয়াল করো শব্দের শেষে, শব্দে দেখো একটু খেয়াল করো, এখানে আছে রস্যই, এখানে আছে ল। তাহলে রস্যইটা কি করছে? লয়ের জায়গায় চলে আসছে। তাহলে কখনো মনে রাখবা, রস্যই কিংবা রসও, জাস্ট দুইটা বর্ণ, রস্যই এবং রসও, এই দুইটা বর্ণ যদি কি করে? শব্দের আগে উচ্চারিত হয়, যেখানে ছিল তার আগে উচ্চারিত হয়, তখন তাকে বলা হয় অপিনিহিতি। তখন তাকে কি বলা হয়? অপিনিহিতি বলা হয়। তখন তাকে কি বলা হয়? অপিনিহিতি বলা হয়। ক্লিয়ার? ওকে, এরপরের প্রশ্ন আসি আমরা। 10 নম্বর প্রশ্ন বলছে স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম কি? একটু আগেই মনে হয় আমি বলে ফেলছি। স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। কি কর্ষ? বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। সবাই কি ক্লিয়ার? বিইউপি এফ ট্রিপল এস 2024-25। তার মানে গত বছর বিইউপিতে এই প্রশ্নটা পরীক্ষা কিন্তু ছিল। বিইউপিতে গত বছর এই প্রশ্নটা কিন্তু ছিল। স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হবে বিপ্রকর্ষ। যদি বিপ্রকর্ষ পরীক্ষা না থাকে, তাহলে যদি থাকে মধ্য স্বরাগম, তাহলে হবে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম, তাহলে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। তাহলে স্বরভক্তির কয়টা নাম? এই স্বরভক্তির 3টা নাম। কয়টা নাম? 3টা নাম। মধ্য স্বরাগম, স্বরভক্তি, বিপ্রকর্ষ। মধ্য স্বরাগম, স্বরভক্তি, বিপ্রকর্ষ। মধ্য স্বরাগম, স্বরভক্তি, বিপ্রকর্ষ। মধ্য স্বরাগম, স্বরভক্তি, বিপ্রকর্ষ। এই হচ্ছে 3টা নাম। রাইট অ্যান্সার ডি। রাইট অ্যান্সার কি? ডি। এরপর আসি বড়দাদা থেকে বরদা। বড়দাদা থেকে বরদা শব্দের পরিবর্তনকে কি বলা হয়? বড়দাদা থেকে বরদা, এটার পরিবর্তনকে কি বলা হয়? বড়দাদা থেকে বরদা, এটাকে কি বলা হয়? দেখো, বড়দাদা থেকে বরদা, বড়দাদা থেকে বরদা, তাহলে আমি বললাম, মনে করো বড়দাদা থেকে বরদা না বলে আমি যদি বলি যে বৌদিদি থেকে বৌদি, বৌদিদি থেকে বৌদি, আমি বললাম ছোট কাকা। কি বললাম? ছোট কাকা। কি বললাম? ছোট কাকা। এই ছোট কাকা থেকে হয়ে গেল ছোটকা। কি হয়ে গেল? ছোটকা। ছোট কাকা থেকে ছোটকা। ছোট কাকা থেকে ছোটকা। আমি যদি ছোট কাকা থেকে ছোটকা না বলে যদি আমি বলি যে যে ঠাকুর ঠাকুর দাদা থেকে ঠাকুরদা। ঠাকুর দাদা থেকে ঠাকুরদা। তাহলে দেখো, এই যে বড় দিদি থেকে বড়দি, তার মানে এখানে একটা কি করতেছে? একটা মানে একটা ব্যঞ্জন লোপ পাচ্ছে। এখানে বড় কাকা থেকে বড়, সরি ছোট কাকা থেকে ছোটকা। তারপর হচ্ছে ঠাকুর দাদা থেকে ঠাকুরদা, বড় দাদা থেকে বড়দা। তাহলে দেখো প্রত্যেকটা কি করতেছে? প্রত্যেকটাতে ব্যঞ্জন চ্যুতি হচ্ছে, ব্যঞ্জন লোপ পাচ্ছে।
যদি একই স্বরের বা একই সম উচ্চারিত ব্যঞ্জন ধ্বনির থেকে দুটি ব্যঞ্জন ধ্বনি থেকে একটি ধ্বনির লোপ পায় তখন তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। তখন তাকে কি বলা হয়? ব্যঞ্জনচ্যুতি। দুটি সম উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি থেকে যদি একটি ব্যঞ্জন লোপ পায় তখন তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। তখন তাকে কি বলা হয়? ব্যঞ্জনচ্যুতি। তখন তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। ওকে, আর পরের প্রশ্নে আসি। 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের প্রশ্ন। বাবজান থেকে বাজান, বাবজান থেকে বাজান, বাবজান থেকে বাজান, রাইট অ্যান্সার কি হবে বলো? বাবজান থেকে বাজান, বাবজান থেকে বাজান, রাইট অ্যান্সার কি হবে? বাবজান থেকে বাজান, রাইট অ্যান্সার কি হবে বলো? বাবজান থেকে বাজান, বাবজান থেকে বাজান, রাইট অ্যান্সার কি হবে বলো? বাবজান থেকে বাজান, রাইট অ্যান্সার কি হবে? আচ্ছা, আমি বাবজান থেকে বাজান না লিখে যদি আমি বলি যে ইন্দুর থেকে ইঁদুর, ইন্দুর থেকে ইঁদুর, ইন্দুর থেকে কি? ইঁদুর। আবার আমি যদি বলি, মনে করেন আমি বললাম ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে কি? ফাগুন। তাহলে ফাল্গুন থেকে ফাগুন, তাহলে একটু খেয়াল করেন এখানে কি আছে? ল আছে। তাহলে এইখানে কি ছিল? এখানে ছিল ন, এখানে কি ছিল? ন ছিল, এখানে কি ছিল? বা প ছিল। তাহলে এই যে শব্দের মাঝখান থেকে, শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায়, শব্দের এটা স্বরলোপ। সি, কাগজের নৌকা, আপনি এটা কি লিখলেন? এটা স্বরলোপ কিভাবে হয়? এটা স্বর, এই জায়গায় স্বরলোপ পাইছে, এই জায়গায় ব্যঞ্জন লোপ পাইছে, ব্যঞ্জন চলে গেছে। ব্যঞ্জন শব্দের মাঝখান থেকে স্বরলোপ পাইলে তাকে বলা হয় মধ্য স্বরলোপ। এটা বলে স্বরলোপ। সি, কি বলে এগুলা? এটা স্বরলোপ কেমনে হয়? এটা স্বরলোপ কেমনে হয়? শব্দের মাঝখান থেকে যদি, মনে রাখবেন, শব্দের মাঝখান থেকে যদি স্বরলোপ পায় তাকে বলা হয় মধ্য স্বরলোপ। আর শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় তাকে বলা হয়, তাকে বলা হয়, তাকে বলা হয় কি বলা হয়? তাকে বলা হয় অন্তর্বর্তী। তাকে কি বলা হয়? অন্তর্বর্তী। এই যে আমরা বলি না, এই যে অন্তর, অন্তর কোথায় থাকে? অন্তর থাকে মাঝখানে। কোথায় থাকে? মাঝখানে, ঠিক আছে? এই যে মনের মাঝখানে, ঠিক আছে? তাহলে এই শব্দের মাঝখান থেকে, মানে অন্তরের মাঝখান থেকে ব্যঞ্জন লোপ পাইলে, কি লোপ পাইলে? ব্যঞ্জন লোপ পাইলে তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। আমি বলছিলাম মধ্য স্বরগমের সাথে যেমন কনফ্লিক্ট আছে, মধ্য স্বরগমের সাথে অপিনিহিতির কনফ্লিক্ট আছে, মধ্য স্বরগমের সাথে অসমীকরণের কনফ্লিক্ট আছে, এরকম অপিনিহিতির সাথে দুইটা জিনিসের কনফ্লিক্ট আছে। সরি, এই 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 অন্তর্বর্তীর সাথে দুইটা জিনিসের কনফ্লিক্ট আছে। যেমন শব্দের মাঝখান থেকে কোনো কিছু লোপ পাইলে এগুলো নিয়ে ঝামেলা থাকে, শব্দের মাঝখান থেকে স্বর লোপ পাইলে এগুলো নিয়ে ঝামেলা আছে, আবার ব্যঞ্জন লোপ পাইলেও ঝামেলা আছে। ব্যঞ্জন লোপ পাইলে একটু খেয়াল করেন, বলছে শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় তখন তাকে বলা হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অন্তর্বর্তী। তবে শব্দের মাঝখান থেকে দুটি স্বরধ্বনির মাঝখান থেকে যদি হ লোপ পায় তখন তাকে বলা হয় হকার লোপ। আবার শব্দের মাঝখান থেকে যদি র লোপ পায় এবং পরের বর্ণ দ্বিত্ব হয় তখন তাকে বলা হয় রকার লোপ। এই তিনটা জিনিসের একটু কনফিউশন আপনাদের তৈরি করবে। তাহলে শব্দের মাঝখান থেকে এখানে কি লোপ পাইছে? শব্দের মাঝখান থেকে এখানে ব্যঞ্জন লোপ পাইছে, এখানে লোপ পাইছে ইন্দুর থেকে ইঁদুর, এখানে ন লোপ পাইছে, ফাগুন থেকে ফাল্গুন, এখানে ল লোপ পাইছে, বাবজান থেকে বাজান, এখানে প লোপ পাইছে। তাহলে এগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হবে অন্তর্বর্তী। কি বলা হয়? কি বলা হয়? অন্তর্বর্তী, অন্তর্বর্তী। আবার তবে এইখান থেকে শব্দের মাঝখান থেকে যদি দুইটা স্বরধ্বনির মাঝখান থেকে যদি হ লোপ পায় তখন তাকে আবার বলা হয় হকার লোপ। তখন তাকে কি বলা হয়? হকার লোপ। আবার শব্দের মাঝখান থেকে যদি র র র লোপ পায় এবং পরের বর্ণ দ্বিত্ব হয় তখন তাকে আবার বলা হয় রকার লোপ। কাহিনী কিন্তু আছে, আসেন কাহিনীটা একটু বলেই দেই, যেহেতু বলে ফেলছি বলেই দেই। কি বলেন? বলেন, বলবো কমেন্ট করেন তো, বলবো হকার লোপ রকার লোপটাও কি বুঝাই দিব? এই অন্তর্বর্তীর মধ্যে কি রকার লোপও বুঝাই দিব? বলেন তো দেখি, বলেন কমেন্ট করেন। লাগবে কিনা? আপনাদের না লাগলে আমার দরকার নেই তো কষ্ট করে পড়ানোর। বলেন লাগবে, বুঝাই দিব। ওকে, আসি হকার লোপ। হকার লোপ কি? এই হকার লোপ, হকার লোপ। আরেকটা হচ্ছে র কার লোপ। একটা হচ্ছে হকার লোপ, আরেকটা হচ্ছে রকার লোপ। একটা হচ্ছে হকার লোপ, আরেকটার নাম কি? রকার লোপ। হকার লোপটা কি? হকার লোপটা হচ্ছে দুটা ব্যঞ্জন বর্ণের মাঝখান থেকে যদি
হ লোপ পায়। যেমন আমি যদি বলি মনে করেন আমি বললাম আলাহিদা, আলাহিদা, আলাহিদা। এই আলাহিদা থেকে আমি লিখলাম আলাদা, 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 আলাহিদা থেকে আলাদা, আলাহিদা থেকে কি আলাদা। আবার রকার লোপে আমি বললাম মনে করেন আমি লিখলাম আলুর দম, আলুর দম। এই আলুর দম থেকে হয়ে গেল আলু দম, আলুর দম, আলুর দম থেকে হয়ে গেল কি আলুর দম। তাহলে এই দুইটা পরিবর্তনকে আবার বলা হয় হকার লোপ আর রকার লোপ। দেখেন এই আলাহিদা শব্দটাকে ভাঙলে কি হয়, আলাহিদা শব্দটাকে ভাঙলে কি হয় একটু খেয়াল করি আমরা। সরেয়া আছে, সরেয়া আ, তারপর কি আছে লয়কার লা, লয় আকার লা, আলা, তারপর কি আছে হ আছে, সরি হ আছে, হ, হ আছে আলা হ, তারপর কি আছে রসিকার আছে, রসিকার আছে, তারপর কি আছে দয়কার দা, আলাহিদা, আলাহিদা। এই আলাহিদা থেকে হয়ে গেছে কি আলাদা, আলাদা। তাহলে একটু খেয়াল করেন এখানে আছে সরেয়া, এখানে আছে রস্যই, এই দুইটার মাঝখান থেকে কি লোপ পাইছে হ লোপ পাইছে, দুইটার মাঝখান থেকে কি লোপ পাইছে হ লোপ পাইছে, আলাহিদা থেকে হয়ে গেছে কি আলাদা। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হকার লোপ। তবে কাহিনী এখানেও একখানা আছে, এখানেও একখানা আছে। এই হকার লোপটা অনেক জায়গায় অনেক ভাবে দেখাইছে। গত আমাদের একটা পরীক্ষা প্রশ্ন আসছে এই হকার লোপকে আমরা অন্তর্বর্তী হিসাবে দেখাইছে, ঠিক আছে। কিন্তু অনেক সমালোচকগণদের মতে এটাকে হকার লোপই বলা হয়। তাহলে দুটি স্বরধ্বনির মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় তখন তাকে, দুটি স্বরধ্বনির মাঝখান থেকে যদি এই ব্যঞ্জন বর্ণ হ লোপ পায়, হ লোপ পায় তখন তাকে হকার লোপ বলে। কিন্তু একবার চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে আলাহিদা থেকে আলাদা, এটা অন্তর্বর্তীতে নিয়ে নিছে। আবার নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে এক জায়গায় এই আলাহিদা থেকে আলাদা এটা অন্তর্বর্তীর মধ্যে নিছে, কিন্তু বাকি সব জায়গায় এই আলাহিদা থেকে আলাদা এটাকে হকার লোপে দেখানো হয়, এটাও বইলা দিলাম। ওকে, আসেন রকার লোপ, আসেন রকার লোপ। রকার লোপে একটু খেয়াল করেন আলুর দম থেকে আলুর দম, তাহলে আলুর এখানে র কি করছে রটা লোপ পাইছে। তবে এর রয়ের পরের বর্ণ কি, রয়ের পরের বর্ণ হচ্ছে দ, এই দটা কি হয়েছে দ্বিত্ব হয়েছে, দ্বিত্ব, দ কি হয়ে গেছে দ্বিত্ব। দ্বিত্ব মানে কি দুইবার উচ্চারণ হওয়া, একই বর্ণের উচ্চারণ যখন দুইবার উচ্চারিত হয় তখন তাকে বলা হয় দ্বিত্ব, তাকে কি বলা হয় দ্বিত্ব। ছিল আলুর দম, আলুর দম থেকে হয়ে গেছে কি আলুর দম। তাহলে এখানে দেখেন তো এই র ছিল, এখানে একটা র ছিল, এই রটা লোপ পাইছে মানে র লোপ পাইছে, কিন্তু পরের বর্ণ কি হয়েছে দ্বিত্ব হয়ে গেছে, দ ছিল একটা হয়ে গেছে দুইটা। তাহলে আমরা বলছিলাম যদি শব্দের মাঝখান থেকে র লোপ পায় এবং পরের বর্ণ দ্বিত্ব হয় তখন তাকে বলা হয়, তখন তাকে বলা হয় রকার লোপ। যেমন একইভাবে আমি যদি বলি আলুর দম শিরনি থেকে, শিরনি থেকে হয়ে গেল শিন্নি, শিরনি থেকে শিন্নি, ধর্ম থেকে ধম্ম, ধর্ম থেকে ধম্ম। আমি যদি বলি মনে করেন আমি লিখলাম কর্ম, কি লিখলাম কর্ম, এই কর্ম থেকে হয়ে গেল, কর্ম থেকে হয়ে গেল কম্ম, কর্ম থেকে কম্ম। আমি যদি লিখি ধর্ম, ধর্ম থেকে হয়ে গেল কি ধর, ধর, ধর্ম থেকে হয়ে গেল কি ধম্ম, ধম্ম থেকে কি হয়ে গেল ধর্ম থেকে হয়ে গেল ধম্ম, ঠিক আছে। আমি বললাম শিরনি, শিরনি, শিরনি থেকে হয়ে গেল কি শিন্নি, শিন্নি থেকে শিরনি, শিরনি থেকে শিরনি। তাহলে এই এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় রকার লোপ। কি বলা হয় রকার লোপ। সবাই কি ক্লিয়ার? ওকে, এখন আসি আমরা 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। ফরমান স্যার আমাদের সাথে লিখেছেন যে স্যার আপনার ভক্ত ক্লাসে আপনার স্যার আপনার ক্লাসের ভক্ত আমি। হ্যাঁ, আমাদের ফরমান স্যার আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। যারা আজকের ক্লাসটি 5টা কি করবে শেয়ার করবে, 5টা বন্ধুকে মেনশন করবে, তাদের জন্য পিডিএফ, কিসের পিডিএফ দিব, আজকে তো কোনো পিডিএফ নাই, আজকে হচ্ছে এমসিকিউ সলভ ক্লাস, ঠিক আছে। আপনারা যদি চান আমরা একটা টপিকস পড়াবো, টপিকস পড়িয়ে আমরা ওই টপিক্সের উপর এরকম প্রশ্ন সলভ ক্লাস দিব। আপনারা যদি চান আমরা দিতে রাজি আছি। তো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা এরকম প্রশ্ন সলভ ক্লাস চান, সপ্তাহে একদিন আমরা প্রশ্ন সলভ ক্লাস নিতে চাই, কারা কারা চান একটু আমাকে কমেন্ট করে জানান। এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রত্যেকটা অপশনকে অ্যানালাইসিস করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন আপনি পড়তে পারবেন, আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো আপনি তখন উত্তর করতে পারবেন। শুধু আমি যদি বলি বলো তো 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার এক হবে, ক হবে, খ হবে, গ হবে, এটা কি হবে, এটা হবে রাইট অ্যান্সার খ হবে, খ হবে,
এগুলো আসলে পড়াশোনা না। পড়াশোনা করতে হবে কিভাবে, গুছায়া ব্যাখ্যা বিশ্লেষণ করে করে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, ওকে। আসে নিচের কোনটি বলছে অপিনীতির উদাহরণ। অপিনীতি আমি এক্সাম্পলে বলে দিছিলাম, সাধু থেকে সাউদ এটাকে কি বলা হয়, অপিনীতি বলা হয়। এর আগেই আমি পড়াইছিলাম অপিনীতি, প্রথম দিকে আমি পড়াই ফেলছিলাম সাধু থেকে সাউদ, সাধু থেকে সাউদ। অপিনীতি পড়ানোর সময় আমি পড়াই ফেলছিলাম বেবি শুরুতেই, একদম শুরুতে। এই যে দেখেন এখানে পড়াইছিলাম সাধু থেকে সাউদ, সাধু থেকে সাউদ পড়াইছিলাম, ক্লাসই পড়াইছি সাধু থেকে সাউদ, সাধু থেকে সাউদ, চারি থেকে চাইর, এগুলো হচ্ছে অপিনীতি, অপিনীতি। এরপরের প্রশ্ন আসছে বাক্স থেকে হয়ে গেছে বাস্ক, বাক্স থেকে বাস্ক, বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা, রিক্সা থেকে রিক্সা। টপিকও লাগবে, এমসিকিউ সলভ ক্লাসও লাগবে। বাবা থ্যাংক ইউ, মানে টপিকও লাগবে এমসিকিউ লাগবে। আচ্ছা ঠিক আছে নিব, কিন্তু কিভাবে নিব, আমাদের সাজেশন তো সবাই কিনতেছে না, সাজেশন সবাই অর্ডার করো, সাজেশনের উপরে টপিক ভিত্তিক ক্লাস দেব ইনশাল্লাহ। সুমাইয়া শরীফ লিখেছে রাশেদ স্যার বাংলার বস। থ্যাংক ইউ ভাইয়া, এরকম কমেন্ট করলে আসলে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করবেন, বন্ধুদেরকে একটু মেনশন করেন। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই আমাদের শিক্ষা সাজেশনটা একবার হলেও পড়বেন, আশা করি সেখানে আরো অনেক কিছু পাবেন। ঠিক আছে, এখানে তো আপনি লিমিটেড টাইমের জন্য আমাকে পান, কিন্তু আমাকে পুরোটা উজাড় করে দিয়েছি আমি এই শিক্ষা সাজেশনের মধ্যে। ঠিক আছে, আমার দীর্ঘদিনের সাধনা এই সাজেশনের মধ্যে, টেকনিক, গল্প, ছন্দ সবকিছু দিয়ে আমি সাজেশনটা রচনা করেছি। তো আপনারা চাইলে সাজেশন প্লাস মডেল টেস্ট বই, আপনারা চাইলে বইটি অর্ডার করতে পারেন আমাদের শিক্ষা পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01814443392 নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, এরপর আসি বক্স থেকে বাক্স থেকে, বাক্স থেকে বাস্ক। তাহলে দেখেন এই কয়ের জায়গায় স আসছে, শ এর জায়গায় ক আসছে। আমরা বলছিলাম কখনো দুইটি ব্যঞ্জন যদি স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যেমন ছিল লাফ, লাফ থেকে হয়ে গেছিল ফাল, লাফ থেকে হয়ে গেছিল কি ফাল, লাফ থেকে ফাল, লাফ থেকে ফাল, তাহলে স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করছে, স্বেচ্ছায় জায়গা পরিবর্তন করছে। যেমন ল ছিল আগে, ল চলে গেছে পরে, ফ ছিল আগে, ফ চলে গেছে পরে। লাফ থেকে ফাল, লাফ থেকে ফাল, তারপর হচ্ছে বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা, এগুলোকে বলা হয় ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। একটু জানালে ভালো হয়, কি জানাবো ভাইয়া, আরেকবার একটু কমেন্ট করেন। আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা একটু আরেকবার কমেন্ট করেন। দেখেন 43তম বিসিএস এর প্রশ্ন। আপনারা অনেকে বলেন না ভাই এটা পড়লে কি চাকরিতে আবার কমন আসবে, দেখেন বিসিএস এ চলে আসছে প্রশ্ন, বিসিএস এর রেগুলার প্রশ্ন হয় এখান থেকে, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় হয়। বৃহস্পতিবার কি রেজাল্ট দিবে, হ্যাঁ দিবে রেজাল্ট, সমস্যা কি, বৃহস্পতিবার রেজাল্ট দিবে, রেজাল্ট দিবে, সমস্যা কি। রেজাল্ট দিলে তো আমাদেরকে আর মিষ্টি টিষ্টি খাওয়াও না, তোমরা রেজাল্ট দিলে তো তোমরা স্যারদেরকে মিষ্টি খাওয়াও না, ঠিক আছে, তোমরা বন্ধুদেরকে খাও, বাড়িতে নিয়ে 10 কেজি 20 কেজি খাও। কিন্তু আমি যে এত কষ্ট করে আপনাদেরকে পড়াইলাম, ঠিক আছে, এইচএসির আগেও রাত জেগে জেগে পড়াইলাম, আমার একবার জানানো না যে ভাই আমি আপনার কাছে এইচএসির আগে পড়ছিলাম, ফ্রি ক্লাসগুলো করছিলাম, সেখান থেকে পরীক্ষা কমন আসছিল, আমি রেজাল্টটা ভালো করছি, থ্যাংক ইউ ভাই। আমি তো মিষ্টি চাই নাই, থ্যাংক ইউ চাইছি, এটাই দাও না তোমরা। ঠিক আছে, ওকে, রেজাল্ট নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, রেজাল্ট নিয়ে পিরিক খাওয়ার কিছু নাই, রেজাল্ট রেজাল্ট, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে সামনে কি করবা ওইটা একটু আগাও, চিন্তা করবা। এ প্লাস না পাইলে কিছু হয় না, কিচ্ছু হয় না, ভালো করে একটু পড়ো। তোমার এই স্যার সামনে দাঁড়ায় আছে, সেও কোনো জায়গায় এ প্লাস পায় নাই, 3টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, কি হয়েছে, কোনো সমস্যা নাই, এ প্লাস জীবনে পাইনি কোনোদিন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আছে, আগের পাপ মোচন হয়ে গেছে, আগের পাপ মোচন হয়ে গেছে। যদি 2টা গোল্ডেন পাইতাম, কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইতাম, তাহলে সারা জীবন পস্তাই দিত, সারা জীবন কথা শোনা লাগতো। যারা এ প্লাস পায় তাদের জন্য শুভকামনা, যারা এ প্লাস পায় না তাদের জন্য ডাবল শুভকামনা, কারণ তখন তুমি বলতে পারবা আমি রিয়েল স্টুডেন্ট, এ প্লাস না পায় কি হয়েছে, আমি বিশ্ববিদ্যালয়ে দেখাই দিছি, ফাটাই দিছি। ঠিক আছে স্যার, পড়া আসলে অনেক অসাধারণ, এরকম আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে আমাদের শিক্ষা পেজে এসে একটা রিভিউ দিয়ে যাবেন, আশা করি খুশি হব, মানে ভালো লাগবে, খুশি হব। আচ্ছা কি যেন বলছিলাম, আমাদের 15 নম্বর প্রশ্ন, বড় থেকে বড্ড, বড় থেকে কি বড্ড, বড় থেকে বড্ড, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব, কি বলা হয়, ব্যঞ্জন দ্বিত্ব, এটাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব। এই বড় থেকে বড্ড এটা কোন ধরনের পরিবর্তন, এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। যেমন আমরা অনেক সময় আমাদের কি করি, আমরা অনেক সময় আমাদের কোনো শব্দের অর্থকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে একই বর্ণের দ্বিত্ব উচ্চারণ করে থাকি, তখন তাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব। আমি এডমিশনে পাইলে ইনশাল্লাহ কি করবা, আম্মু অনেক দোয়া করবো, আচ্ছা হ্যাঁ অনেক দোয়া করবা, ঠিক আছে দোয়া করো ভাইয়া,
ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করো। স্যার আপনার কথাগুলো খুবই সুন্দর লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা একটু আসো, বড় থেকে বড্ড, বড় থেকে কি বড্ড, এটা কোন ধরনের পরিবর্তন? এটাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব। এটাকে কি বলা হয়? ব্যঞ্জন দ্বিত্ব। যেমন আমি যদি বলি যে তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠবা, আমি বলছিলাম সকালে ঘুম থেকে উঠা ভালো, সকাল, এটা হচ্ছে সকাল। কিন্তু যখন আমি সকালকে আর অধিক গুরুত্ব দিতে চাইলাম তখন হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে উঠবা, সকাল সকাল কি করবা? ঘুম থেকে উঠবা। আমি যদি বলি তোমাদেরকে, সবাইকে বললাম তোমরা ছোট মাছ খাবা, কি মাছ খাবা? ছোট মাছ খাবা, ছোট মাছ খাবা। কিন্তু আমি যদি বলি তোমরা ছোট্ট ছোট্ট মাছ খাবা, কি খাবা? ছোট্ট ছোট্ট, কি খাবা? ছোট্ট ছোট্ট মাছ খাবা। ছিল ছোট, হয়ে গেছে ছোট্ট। এই জায়গায় ট ছিল একটা, এখানে ট হয়ে গেছে দুইটা। এখানে সকাল, ক ছিল একটা, ক হয়ে গেছে দুইটা। ক হয়ে গেছে কয়টা? দুইটা। অনেক সময় আমাদের, অনেক সময় এই যে আমরা বলছি তুমি বড় বার বাড়ছো, কিন্তু আমি যদি বলি তুমি বড্ড বার বাড়ছো, তাহলে কি? অনেক সময় আমরা উচ্চারণের, অনেক সময় আমরা উচ্চারণ করতে গিয়ে শব্দকে অধিকতর গুরুত্ব দিতে গিয়ে তখন আমরা বর্ণের দ্বিত্ব করে থাকি। বর্ণের কি করে থাকি? দ্বিত্ব করে থাকি, যাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব। কি বলা হয়? ব্যঞ্জন দ্বিত্ব। তাকে কি বলা হয়? ব্যঞ্জন দ্বিত্ব। তো তোমরা যদি এরকম রেগুলার ক্লাস চাও, ইনশাল্লাহ আমাদের রাশেদ স্যার, আমাদের 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 এই শিক্ষা পেজের সাথে যুক্ত থাকতে পারো। তোমরা অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষা পেজে রেগুলার ক্লাস হয় রাত 10টায়, অবশ্যই ক্লাসগুলো করবে, ইনশাল্লাহ উপকৃত হবে। আর আগের যে ক্লাসগুলো আছে সেগুলো যদি করতে চাও তাহলে আমাদের রাশেদ স্যার পেজ, রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসগুলো করতে পারো। রাশেদ স্যার, রাশেদ স্যার, এই রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের সবগুলো ক্লাস দেওয়া থাকে। এই যে দেখো আমাদের এই রাশেদ স্যার পেজ, রাশেদ স্যার ইউটিউব চ্যানেল, তোমরা ইউটিউবে এসে রাশেদ স্যার, এভাবে রাশেদ স্যার লিখে সার্চ দিবা, আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এখানে এসে যে কাজটা করতে হবে, আমাদের এই প্লে লিস্টে চাপ দিতে হবে। প্লে লিস্টে চাপ দিলে দেখবে যে আমাদের এডমিশন 2025 নামে একটা একটা অ্যালগরিদম করা আছে। এই অ্যালগরিদমে ঢুকলে তুমি দেখবা যে আমাদের এডমিশনের যত ফ্রি ক্লাস আছে সবগুলো কিন্তু এখানে ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে। দেখো এই যে ধ্বনি পরিবর্তন, আজকে আমি ক্লাস নিলাম, এই ধ্বনি পরিবর্তনে পার্ট 1 পার্ট 2 দুইটা কিন্তু ক্লাস চলে আসছে অলরেডি। আমাদের এই যে ধ্বনি পরিবর্তন পার্ট 1, ধ্বনি পরিবর্তন পার্ট 1, আবার দেখো এই যে ধ্বনি পরিবর্তন পার্ট 2, কই এই যে ধ্বনি পরিবর্তন পার্ট 2। এখন তো আমি প্রশ্ন সলভ ক্লাস নিলাম, যদি কেউ চাও যে না ধ্বনি পরিবর্তন আমি পুরো ক্লাসটা করব, তাহলে তোমাকে অবশ্যই আমাদের এই রাশেদ স্যার পেজে চলে আসতে হবে। এই যে রাশেদ স্যার পেজে চলে আসতে হবে। আবারও দেখাই দিচ্ছি যে তোমরা ইউটিউবে এসে সার্চ দিবে রাশেদ স্যার, রাশেদ স্যার, RASHED, রাশেদ স্যার লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল আসবে। সেখানে এসে তুমি এই প্লে লিস্টে চাপ দিবা, দেওয়ার পরে এডমিশন 2025 বাংলা ফ্রি ক্লাস, এখানে চাপ দিলে কিন্তু আমাদের বাংলা ক্লাসগুলো ধারাবাহিকভাবে এখানে আপলোড হয়। এখানে দেখো নত্য সত্য বিধানের ক্লাস আছে, বাংলা অভিধান অনুক্রমের ক্লাস আছে, এই অভিধান অনুক্রমের মধ্যে যুক্ত বর্ণের ক্লাস আছে, তারপর হচ্ছে অক্ষরের ক্লাস আছে, বাংলা ধ্বনি পরিবর্তন পার্ট 1 এর ক্লাস, আবার উপসর্গের ক্লাস আছে, বাংলা শ্রেণী ভান্ডার, শব্দ শ্রেণী ভান্ডার। আমাদের অনেকের মন থাকে না ভাই, শব্দ মন থাকে না ভাই, এগুলো কি করবা? এখান থেকে ক্লাস করতে পারবা। ওকে, তো সবাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলে সবার জন্য রইল শুভকামনা। যারা আবারও আগামী ক্লাসে যুক্ত হবে তাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমি রাশেদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। যাচ্ছি মানে যাচ্ছি না, আবারও দেখা হবে তোমাদের সাথে আমাদের এই শিক্ষা পেজে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।